পড়ে শোনাচ্ছি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা বন্ধ ঘরের রহস্য 1। ওকালতি আমার পেশা, কিন্তু অ্যাথলেটিক্স আমার নেশা। 10টা-5টা চার দেওয়ালের মধ্যে ব্যস্ত থাকার পর শারীরিক কসরত করার সময় পাই কেবল সন্ধ্যাবেলায়। অফিস পাড়ার বদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে যখন এই হ্যামস্টেড বা হাইগেটের দিকে একটু উঁচু জায়গায় রাতের দিকে হাঁটতে যাই, তখন মুক্ত হাওয়া সেবনে শরীর মন দুই তাজা হয়ে ওঠে। ওই রকম এক সন্ধ্যাবেলা নিরুদ্দেশ ভ্রমণে আমার সঙ্গে ফেলিক্স স্ট্যানফোর্ডের প্রথম আলাপ হয়। আর এই আলাপ থেকে আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতার আস্বাদ পাই। মাসটা ছিল এপ্রিল বা মে, সাল 1894। সেদিন হাঁটতে হাঁটতে চলে গেছি লন্ডনের প্রায় উত্তর সীমানায়। রাস্তার দুদিকে গাছের সারি আর বাংলো বাড়ি। বসন্তকালের মনোরম সন্ধ্যা, আকাশ পরিষ্কার, চাঁদের আলোয় সব কিছু সুন্দর লাগছিল। আমি তখন বহু মাইল হেঁটে ধীরে সুস্থে চারদিক দেখতে দেখতে চলাফেরা শুরু করেছি। এক মনে হাঁটছি, হঠাৎ একটা বাড়ির দিকে আমার নজর গেল। বাড়িটা বেশ বড়, রাস্তা থেকে একটু পিছিয়ে সামনে বেশ কিছুটা ফাঁকা জমি। এমনিতে বাড়িটা আধুনিক ঢঙে বানানো, কিন্তু আশেপাশের বাড়ির তুলনায় জলুসহীন। রাস্তার ধারের বাড়িগুলো সবই এক লাইনে দাঁড়িয়ে, শুধু এই বাড়িটার সামনের জায়গাটুকু খালি থাকায় বাড়িটাকে একটু বেখাপ্পা লাগছিল। নিশ্চয়ই কোনো বড়লোক ব্যবসায়ীর বাগান বাড়ি ছিল এটা। শহর হয়তো এখন এত দূর এসে পৌঁছয়নি। ধীরে ধীরে লন্ডন শহরের লাল ইটের বাড়ির অক্টোপাস এই অঞ্চলটুকুও গ্রাস করেছে। আরও কিছুদিনে হয়তো সেই অক্টোপাস বাড়িটার সামনের ফাঁকা জমিটুকুও হজম করে নেবে, আর এখানে মাথা তুলবে বছরে 80 পাউন্ড ভাড়ার 1 ডজন ছোট ছোট বাড়ি। আমি যখন এইসব ভাবছি, তখন হঠাৎই একটি ঘটনা আমার মনকে অন্যদিকে ঘোরালো। ঘোড়ায় টানা 4 চাকার একটা নড়বড়ে গাড়ি কাচকোচ আওয়াজ করতে করতে দ্রুত বেগে ছুটে আসছিল, আর উল্টো দিকে দেখা যাচ্ছিল একটা সাইকেলের মলিন আলো। চাঁদের আলোয় ভেসে যাওয়া এই লম্বা রাস্তায় মাত্র 2টি বাহনই চলমান অবস্থায় ছিল, কিন্তু তবুও যেমন অ্যাটলান্টিকে অনেক সময় দুটো জাহাজে ধাক্কা লাগে, ঠিক তেমনই আশ্চর্য নিপুণতায় গাড়িটার সঙ্গে সাইকেলের লাগলো ধাক্কা। দোষটা সাইকেল আরোহীরই। গাড়ির সামনে দিয়ে এসে রাস্তা পার হতে গিয়েছিল, হিসেবে ভুল করে ঘোড়ার ধাক্কায় ছিটকে পড়ল রাস্তায়। উঠে দাঁড়িয়ে দাঁত খেঁচিয়ে এসে তেড়ে গেল গারোয়ানের দিকে। তবে গারোয়ানও তাকে বেশ 2-4 কথা শুনিয়ে দিল। এই কথা কাটাকাটির ফাঁকে সাইকেল আরোহী ঘোড়ার গাড়ির নম্বরটা টুকে নিতে ভুলে গেল, আর সেটা বুঝতে পেরে এই গারোয়ান জোরে গাড়ি হাঁকিয়ে পিঠ টান গেল। সাইকেল আরোহী পড়ে থাকা সাইকেলটা তুলতে গিয়ে হঠাৎই বসে পড়ল, আর যন্ত্রণায় অস্ফুষ্ট স্বরে আর্তনাদ করে উঠল। আমি ছুটে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, খুব লেগেছে? মনে হচ্ছে গলালিটা মচকে গেছে, খুব ব্যথা। আপনার হাতটা একটু বাড়ান, ধরে দাঁড়ানোর চেষ্টা করি। সাইকেলের ম্লান আলোয় ওকে দাঁড় করাতে গিয়ে দেখলাম ভদ্রঘরের ছেলে, বয়স বেশি না, ছোট কালো গোঁফ আছে, চোখ দুটি বড় বাদামি রঙের, ভাঙা চোয়াল আর একটু নার্ভাস দেখতে। স্বাস্থ্যও বিশেষ ভালো নয়, হয় পরিশ্রম নয় দুশ্চিন্তার ছাপ পড়েছে ওর ফ্যাকাশে মুখে। আমি ওর হাত ধরে টানতেই উঠে দাঁড়ালো, কিন্তু সঙ্গে সঙ্গে একটা পা মাটি থেকে তুলে নিল। ওই পাটা নাড়াতে গেলেই যন্ত্রণার আওয়াজ করছিল। পাটা মাটিতে ফেলতে পারছি না। বলল, তুমি বয়স অনেক ছোট, তোমাকে আর আপনি বলছি না। কোথায় থাকো? এই তো এই বাড়িতেই, ওই যে ওই অন্ধকার বাড়িটা। রাস্তা পার হয়ে বাড়ির গেটে ঢোকার সময় হতভাগা ঘোড়ার গাড়িটা ধাক্কা মারল। আমায় একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন? সহজেই তা করা গেল। প্রথম ওর সাইকেলটা গেটের ভেতরে রাখলাম, তারপর ওকে ধরে কম্পাউন্ডের ড্রাইভ দিয়ে নিয়ে গিয়ে হলঘরের দরজার সামনে পৌঁছালাম। কোথাও একটু আলো নেই, অন্ধকার। নৈশব্দের জন্য মনে হচ্ছিল এই বাড়িতে কেউ কোনোদিন তো থাকেনি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দাঁড়াও, আমি তোমাকে ঠিকমতো ঘরের ভেতরে পৌঁছে দিই। ও মৃদু আপত্তি জানালো, এটা বুঝতে পারলো যে আমাকে ছাড়া ওর চলবে না। দরজাটা খুলতেই ঘুটঘুটে অন্ধকারে ঢাকা হলঘর। ও একদিকে হেলে গিয়ে এগিয়ে গেল, আমার হাতে ওর বাহুতে। অন্ধকারে চোখ শুয়ে নিতে নিতে ও বলল, এই যে ডান দিকের এই দরজাটা। আমি দরজাটা খুললাম, আর তক্ষুনি ও কোনোরকম একটা দেশলাই জ্বালালো। টেবিলের ওপর একটা বাতি ছিল, দুজনে মিলে সেটা জ্বালালাম। এখন আমি একদম ঠিক, আপনি যেতে পারেন, শুভরাত্রি। এই বলে ও একটা চেয়ারে বসলো এবং প্রায় সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম, ছেলেটিকে এভাবে ছেড়ে যাই কি করে? ওকে দেখে মনে হচ্ছিল ও হয়তো মারাই গেছে। একটু পরে ওর ঠোঁটটা কেঁপে উঠল, বুকের ওঠানামা দেখা গেল, কিন্তু ওর আধ বোঝা চোখ দুটি একেবারে সাদা এবং ওর শরীর ফ্যাকাশে লাগছিল।
আমার একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন, তাই ঘন্টা বাজানোর দড়িটা একটা টান দিলাম আর বহু দূরে ঘন্টা বাজার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কেউ এলো না। আস্তে আস্তে ঘন্টার আওয়াজ স্তব্ধ হয়ে গেল, অথচ কোনো মানুষের কথা বা পায়ের শব্দ শুনলাম না। একটু অপেক্ষা করে আবার ঘন্টা বাজালাম, কিন্তু ফলের কোনো হেরফের হলো না। নিশ্চয়ই কাছাকাছি কেউ আছে। এই ছেলেটি নিশ্চয়ই এত বড় বাড়িতে একা থাকে না। বাড়ির লোকদেরও অবস্থা জানানো দরকার। তারা যদি ঘন্টার আওয়াজে সাড়া না দেয়, আমাকে তাদের খুঁজে বের করতে হবে। আমি বাতিটা হাতে নিয়ে তাড়াতাড়ি ঘরের বাইরে গেলাম। যা দেখলাম তা বিস্ময়কর। পুরো হলঘরটা খালি, সিঁড়িগুলো কার্পেটহীন ও ধুলোয় ঢাকা। দেখলাম 3টে দরজা 3টে বড় বড় ঘরে যাওয়ার। 3টে ঘরেই কার্পেট বা পর্দা নেই। ওপরে মাকড়সার জাল ও দেয়ালে 7 পরা দাগ। নিস্তব্ধ শূন্য ঘরগুলোতে আমার পায়ের আওয়াজের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিলাম। তারপর ভেতরের প্যাসেজ দিয়ে রান্নাঘরের দিকে এগোলাম। ওখানে অন্তত কাউকে পাওয়া যাবে, হয়তো আশেপাশের কোনো ঘরে কেয়ারটেকারকে দেখতে পাবো। কিন্তু কোথাও কেউ নেই, সব খালি। হতাশ হয়ে আরেকটি দালান ধরে এগোলাম, কিন্তু সেখানে অন্য বিষয় অপেক্ষা করছিল। দালানটা শেষ হয়েছে একটা বড় বাদামি রঙের দরজার সামনে, আর দরজার চাবির ফুটোর উপর প্রায় 5 সিলিং মুদ্রার মাপের একটা লাল মোমের সিল লাগানো। সিলটা নিশ্চয়ই বহুকাল আগের, কারণ সেটি বিবর্ণ হয়ে গেছে। তার উপরে ধুলোর পলেস্তারা। দরজার দিকে তাকিয়ে ভাবছি ঘরের ভেতর কি থাকতে পারে। এমন সময় শুনলাম কেউ ডাকছে। দৌড়ে গিয়ে দেখি ছেলেটি চেয়ারে বসে আছে। ঘরে আলো না থাকাতেও বেশ অবাক হয়ে গেছে। আপনি ঘরের বাতিটা নিয়ে কেন চলে গেছিলেন? আমি লোকজন খুঁজছিলাম তোমার সাহায্যের জন্য। আমি এই বাড়িতে একা থাকি। তোমার শরীর খারাপ হলে তো মুশকিল হয়ে যাবে। হঠাৎ কেমন জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আসলে আমার মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে দুর্বল হার্ট পেয়েছি। ব্যথা পেলে বা আবেগবশত এরকম হয়। মনে হয় মায়ের মতো এতেই আমার মৃত্যু হবে। আপনি কি ডাক্তার? না, উকিল। আমার নাম ফ্রাঙ্ক অল্টার। আমি ফেলিক্স স্টেনিফোর্ড। ভালোই হলো আপনার সঙ্গে আলাপ হয়ে। আমার বন্ধু মিস্টার পার্সিভাল বলেছিলেন আমাদের শিগগিরই একজন উকিল লাগবে। বেশ তো, সেটা অবশ্য মিস্টার পার্সিভালের উপর নির্ভর করছে। আচ্ছা, আপনি বাতি হাতে পুরো একতলাটা ঘুরে এলেন? হ্যাঁ, পুরোটা। তাই তো মনে হলো। আশা করেছিলাম কাউকে না কাউকে পাবই। সব কটা ঘরে ঢুকেছিলেন কি? যে কটায় ঢুকতে পেরেছিলাম। ও, তাহলে তো আপনি দেখেই ফেলেছেন। কি দেখে ফেলেছি? ওই সিল করা দরজাটা। হ্যাঁ, দেখেছি। ভেতরে কি আছে জানতে ইচ্ছে করেনি আপনার? ব্যাপারটা একটু অদ্ভুত লেগেছিল। আচ্ছা, মনে করুন এই বাড়িতে আপনি বছরের পর বছর কাটিয়ে যাচ্ছেন আর ভাবছেন ওই দরজার ওপারে কি আছে, অথচ ঢুকে দেখছেন না। পারবেন এমন করে থাকতে? কি বলতে চাইছো তুমি? তুমি জানো না ওই ঘরে কি আছে? আপনি যতটা জানেন আমিও ঠিক ততটাই জানি। তাহলে দরজা খুলে দেখছো না কেন? উপায় নেই। ওর কথাবার্তায় একটা বিব্রত ভাব ছিল। হয়তো কোনো স্পর্শকাতর জায়গায় অজান্তে ঘা দিয়ে ফেলেছি। এমনিতে আমার সাধারণ শোকের মতো অহেতুক কৌতূহল কম, কিন্তু এখানের যা ব্যাপার তাতে আমার কৌতূহল তীব্র হয়ে উঠছে। যা হোক, এই বাড়িতে আর বেশিক্ষণ থাকার কোনো অজুহাত আপাতত নেই, কেননা ছেলেটা প্রায় সুস্থ হয়ে উঠেছে। আমি তাই উঠে পড়লাম। আপনার কি তাড়া আছে? না, আমার এখন এমন কিছু কাজ নেই। তাহলে খানিকক্ষণ থাকুন না আমার সঙ্গে। আসলে একেবারে একা থাকি, কাজকর্ম কিছু নেই। লন্ডনে হয়তো এমন কোনো লোক পাবেন না যে আমার মতো জীবন কাটায়। কারোর সঙ্গে কথাবার্তা বলার সুযোগও তো পাই না। আমি ছোট ঘরটির চারদিক দেখলাম। সাজানো গোছানো বিশেষ নয়। একটা সোফা কাম বেড একদিকে রাখা, মাথায় ঘুরছে এই বিশাল শূন্য বাড়িটা, আর বিশেষজ্ঞ ওই সিল লাগানো রহস্যময় দরজাটা। প্রায় অপ্রাকৃত একটা পরিবেশ। ইচ্ছে করছিল আরও একটু খোঁজখবর নেই, হয়তো আর খানিকক্ষণ থাকলে জানতে পারবো আরও কিছু। ওকে বললাম, আমার কিছুক্ষণ থাকতে ভালোই লাগবে। দেখুন, সাইড টেবিলে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। আমি তো হাঁটতে পারি না, সুতরাং হেল্প ইয়োর সেলফ। আর ট্রেতে চুরুট রাখা আছে, আমিও একটু চুরুট খাবো। এবার বলুন, আপনি তো উকিল, মিস্টার অল্ডার? হ্যাঁ। আর আমি কিছুই নই, পৃথিবীর চেয়ে অসহায় জীব আমি। লাখপতির সন্তান, বিশাল সম্পদ আমার অধিকারে আসবে এই আশায় বড় হয়েছি। আর দেখুন আজ আমি কি, কপর দক্ষিণ সম্পূর্ণ বেকার। ভাগ্যের কি পরিহাস, আমি এই বিশাল বাড়ির মালিক, যে বাড়ি ঠিকমতো রাখার সামর্থ্য আমার নেই। ছোট এক চিলতে আমি গাধার বদলে ঘোড়া দিয়ে চাষ করানোর মতো হয়তো একটা কুঁড়ে ঘরে আমার পক্ষে যথেষ্ট। তাহলে বাড়িটা বিক্রি করে দিচ্ছ না কেন? সম্ভব নয়।
তাহলে ভাড়ায় দিয়ে দাও, তারও উপায় নেই। দাঁড়ান, আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি, অবশ্য যদি আপনার শুনতে ভালো লাগে। না না, তুমি বলো। আসলে আপনি আজ আমার যে উপকারটা করলেন তার সামান্য প্রতিদান হিসেবে অন্তত আপনার কৌতূহলটুকু তো মেটাতে পারি। আপনি হয়তো আমার বাবার নাম শুনে থাকবেন, বিখ্যাত ব্যাংকার স্ট্যানলি স্ট্যানিফোর্ড। ব্যাংকার স্ট্যানিফোর্ডের নাম? হ্যাঁ, বছর শতেক আগে হঠাৎ করে তার দেশ ছেড়ে চলে যাওয়ার নিয়ে অনেক বড় একটা কেলেঙ্কারি রটেছিল। বুঝতে পারছি, আমার বাবার কথা আপনার মনে পড়েছে। বাবা তার বেশ কিছু বন্ধুর টাকা ফাটকায় লাগিয়েছিলেন। সেই টাকা ডুবে যাওয়ায় বন্ধুদের এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যান। খুব নরম স্বভাবের সংবেদনশীল মানুষ ছিলেন বাবা। বন্ধুদের প্রতি দায়বদ্ধতার জন্য তিনি ভীষণ বিচলিত হয়েছিলেন। আইনত তিনি কোনো অপরাধ করেননি, কিন্তু পুরো ব্যাপারটা তিনি এত মর্মাহত হয়েছিলেন যে নিজের পরিবারের লোকদেরও মুখ দেখাতে চাননি। পরে তিনি বিদেশ বিভুঁয়ে মারা যান। কোথায় মারা যান তাও আমরা জানি না। তোমার বাবা মারা গেছেন? আমার কাছে বাবার মৃত্যুর কোনো প্রমাণ নেই, কিন্তু ফটকায় লগ্নি করা সেই টাকা আবার উদ্ধার হয়েছে। বেঁচে থাকলে উনি নিশ্চয়ই সসম্মানে ফিরে আসতেন, কিন্তু মনে হয় গত 2 বছরের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে। গত 2 বছরের মধ্যে কেন? কেননা 2 বছর আগেও তার চিঠি পেয়েছি। চিঠিতে উনি ওনার ঠিকানা জানাননি? চিঠিটা এসেছিল প্যারিস থেকে, কিন্তু কোনো ঠিকানা ছিল না। ওই সময় আমার মা মারা যান, তখনই বাবার চিঠিটা এসেছিল। আমাকে কিছু উপদেশ আর কিছু নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকে আর কোনো খবর নেই। তার আগে কখনো বাবার খবর পেয়েছিলে? হ্যাঁ, এবং সিল লাগানো দরজার রহস্যের শুরু তখনই। এই যে দেখুন, এখানে আমার বাবার চিঠিগুলো রাখা আছে। মিস্টার পার্সিভাল ছাড়া আপনি একমাত্র ব্যক্তি যিনি চিঠিগুলো দেখেছেন। কিছু মনে করো না, মিস্টার পার্সিভাল আসলে কে? উনি ছিলেন বাবার একান্ত সচিব এবং প্রথমে মায়ের ও পরে আমার বন্ধু এবং উপদেষ্টা। মিস্টার পার্সিভাল না থাকলে আমাদের যে কী অবস্থা হতো তা ভাবতেও পারি না। উনি ছাড়া বাবার চিঠিগুলো আর কেউ দেখেনি। এই দেখুন, প্রথম চিঠি 7 বছর আগে লেখা, দেশ ছাড়ার দিন। নিজেই পড়ে নিন। চিঠিটা ফেলিক্সের মাকে লেখা। তোমাকে আমার ব্যবসার ব্যাপারে কখনো কিছু বলিনি, কেননা ডক্টর উইলিয়াম আমায় বলেছিলেন তোমার হার্ট খুব দুর্বল, কোনো রকম উত্তেজনা তোমার পক্ষে বিশেষ ক্ষতিকর হবে। কিন্তু এখন পরিস্থিতি এমন যে তোমাকে বলতে বাধ্য হচ্ছি। আমার ব্যবসার অবস্থা খুব খারাপ, এই কারণে আমি কিছুদিনের জন্য তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। তবে অবশ্যই যত শীঘ্রই সম্ভব চলে আসব। আমাদের এই বিচ্ছেদ অতি অল্প সময়ের জন্যে, সুতরাং এই নিয়ে ভেবে তুমি শরীর খারাপ করো না। আমার একটা বিশেষ অনুরোধ আছে, চেষ্টা করুক কোনো মতেই যেন ওই অনুরোধ পালনে কোনো অন্যথা না হয়। লনে যাওয়ার প্যাসেজে আমার যে ডার্ক রুমটা আছে, যেখানে আমার ফটোগ্রাফির কাজ করি, সে ঘরে এমন কিছু জিনিস আছে যেগুলো আমি গোপন রাখতে চাই। তবে সেগুলির সঙ্গে কিন্তু কলঙ্কজনক কিছু জড়িয়ে নেই। তা সত্ত্বেও আমি চাই তুমি বা ফেলিক্স অবশ্যই আমার এই অনুরোধ রাখবে। ফেলিক্সের বয়স যখন 21 বছর হবে তখন ওই ঘরে ঢুকতে পারে, তার আগে নয়। এখন তোমার কাছ থেকে বিদায় নিই। আমার এই অল্প দিনের অনুপস্থিতিতে যে কোনো ব্যাপারে পরামর্শ নিতে গেলে মিস্টার পার্সিভালের সঙ্গে যোগাযোগ করো। তার উপর আমার আস্থা আছে। তোমাকে আর ফেলিক্সকে এভাবে ছেড়ে যেতে খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো আমি নিরুপায়। ইতি, তোমার স্ট্যানসিলস। আমার চিঠি পড়া শেষ হলে ফেলিক্স খানিকটা কৈফিয়ত দেওয়ার সুরে বললেও, আমাদের এই পারিবারিক ব্যাপার আলোচনা করে হয়তো আপনার সময় নষ্ট করলাম। ধরে নিন আপনি সব কিছু একজন লয়ার হিসেবে শুনলেন। অনেক বছর ধরে কাউকে এই কথাগুলো বলতে চেয়েছিলাম। আমাকে বিশ্বাস করে এত কিছু বললে এতেই আমি খুশি। তাছাড়া পুরো ব্যাপারটা বেশ কৌতূহল জাগায়। জানেন, আমার বাবার সত্যের প্রতি আকর্ষণ ছিল এমনই যে মাঝে মাঝে সেটা প্রায় মানসিক রোগের পর্যায়ে চলে যেত। কখনো তিনি মিথ্যা কথা বলতেন না। সুতরাং তিনি যখন বলেছিলেন যে মায়ের সঙ্গে শিগগিরই আবার দেখা করবেন এবং ডার্ক রুমে কোনো কলঙ্কজনক ব্যাপার নেই, বাবা নিশ্চয়ই সত্যি কথাই বলছিলেন। তাহলে ওই ঘরে কী থাকতে পারে? সেটা আমার বা মায়ের কল্পনার বাইরে। আমার বাবার কথায় আমরা দরজায় সিল লাগিয়ে দিয়েছিলাম এবং সেই সিল এখনও লাগানো। বাবার অন্তর্ধানের পর মা বছর 5 বেঁচেছিলেন। যদিও ডাক্তাররা ভেবেছিলেন যে মা বেশি দিন বাঁচবেন না। মায়ের হার্টের অবস্থা খুব খারাপ হয়ে গেল। বাবার যাওয়ার পর প্রথম কয়েক মাসে মাকে লেখা বাবার 2টো চিঠি এসেছিল। 2টোই প্যারিস থেকে পোস্ট করা, কিন্তু কোনো ঠিকানা নেই। 2টো চিঠিই ছিল ছোট বক্তব্য, একই, চিন্তা করো না, শিগগিরই দেখা হবে। এরপরে মায়ের মৃত্যু পর্যন্ত তার কোনো চিঠি আসেনি। তারপরে আমাকে একটা চিঠি লিখেছিলেন। তার বক্তব্য এতই ব্যক্তিগত যে চিঠিটা আপনাকে দেখাতে পারছি না।
চিঠিতে মোটামুটি বলেছিলেন আমি যেন তাকে খারাপ মানুষ না ভাবি। আমায় অনেক উপদেশ দিয়েছিলেন। এও বলেছিলেন যে মায়ের মৃত্যুর পর ওই ঘরটার দরজাটা বন্ধ রাখার যৌক্তিকতা অনেক কমে গেছে। কিন্তু তা সত্ত্বেও আমার 21 বছর বয়স না হওয়া অবধি ওই ঘর না খোলাই ভালো। ঘর খুললে অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতির উদ্ভব হতে পারে। বরং অপেক্ষা করলে সময়ের প্রভাবে ওই পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব হবে। আর বলেছিলেন ওই ঘরের দায়িত্ব আমার ওপর থাকলো। সুতরাং বুঝতেই পারছেন চরম দরিদ্র সত্ত্বেও এই বাড়ি আমি কেন বিক্রি করিনি বা ভাড়া দেইনি। বন্ধক তো রাখতে পারতে। বাবা বাড়িটা আগেই বন্ধক রেখেছেন। পুরো পরিস্থিতিটাই না অদ্ভুত। আমি আর আমার মা এতকাল আসবাবপত্র বিক্রি করে চালিয়েছি। চাকর বাকরদের একে একে বিদায় করা হয়েছে। আপাতত আমি একটা ঘরেই থাকি। আমাকে দেখাশোনা করারও কেউ নেই। তবে আর মাত্র 2 মাস অপেক্ষা করতে হবে। আমার 21 বছর বয়স হতে আর 2 মাস বাকি। তারপরের প্রথম কাজ ওই ঘরের দরজাটা খোলা, আর দ্বিতীয় কাজ বাড়িটা বিক্রি করে দেয়া। আচ্ছা, ফটকা লাগানো টাকা যখন উদ্ধার হয়েই গেছিল তখন তোমার বাবা ফিরে এলেন না কেন? বাবা নিশ্চয়ই ততদিনে গত হয়েছিলেন। আচ্ছা, তুমি বললে দেশ ছেড়ে যাওয়ার আগে তোমার বাবা আইনত দণ্ডনীয় কোনো অপরাধ করেননি। হ্যাঁ, তাহলে তোমার মাকে সঙ্গে নিয়ে যাননি কেন? জানি না। নিজের ঠিকানা গোপন করার কারণ কি হতে পারে তাও বলা কঠিন। মা মারা গেলেন, তার শেষকৃত্য হয়ে গেল, তবু তোমার বাবা কেন ফিরে এলো না? জানি না। দেখো, একজন পেশাদার উকিল হিসেবে তোমাকে এটুকু বলতে পারি যে তোমার বাবার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পেছনে অবশ্যই কোনো গুরুতর কারণ ছিল। যদিও তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ ছিল না, উনি হয়তো জানতেন কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যাপারটা থানা আদালত অবধি গড়াতে পারে। সুতরাং তিনি দেশের বাইরে চলে যাওয়াই সমীচীন মনে করেন। এছাড়া তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাচ্ছি না। আপনি আমার বাবাকে চিনতেন না। যখন আমাদের ছেড়ে যান তখন আমি খুব ছোট। কিন্তু বিশ্বাস করুন, বাবাই আমার আদর্শ। বাবার দোষ ছিল একটাই, তিনি একটু স্পর্শকাতর মানুষ ছিলেন আর নিজের স্বার্থ নিয়ে কখনো ভাবেননি। তার মাধ্যমে কারোর আর্থিক ক্ষতির কথা তিনি ভাবতেই পারতেন না। তার আত্মসম্মান বোধ ছিল অত্যন্ত প্রখর। সুতরাং তার অন্তর্ধানের কারণ খুঁজতে গিয়ে তার এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ভুলে গেলে চলবে না। কিছু মনে করুন না, আমি তো বাইরের লোক, একটা নিরপেক্ষ মত দিলাম এইমাত্র। যাক, এবার উঠি, অনেকটা হাঁটতে হবে এখন। সমস্ত ঘটনাটা এমনই যে এর শেষটুকু জানার কৌতূহল থাকবে। আপনার কার্ডটা রেখে যান। কার্ড রেখে শুভরাত্রি জানিয়ে রওনা দিলাম। বেশ কিছুকাল আরও কোনো খবর পেলাম না। হঠাৎ একদিন দুপুরে আমার অফিসে বেয়ার একটা কার্ড দিয়ে গেল। একজন মিস্টার J.H. পার্সিভাল আমার সঙ্গে দেখা করতে চান। একটু পরেই ঘরে ঢুকলেন তিনি। বয়স বছর 50, ছোটোখাটো চেহারা, চোখ দুটো কিন্তু উজ্জ্বল। ফেলিক্স স্ট্যানিফোর্ডের কাছে আমার নাম নিশ্চয়ই শুনে থাকবেন। অবশ্যই, আমার মনে আছে। ফেলিক্স আপনাকে ওর বাবার অন্তর্ধান এবং একটা সিল করা ঘরের কথা বলে থাকবে। হ্যাঁ, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে ফেলিক্সের 21 বছর বয়স হলো এই ঘরটা খোলার অনুমতি দিয়েছিলেন ওর বাবা। জানি। আজই ফেলিক্সের বয়স 21 হলো। ঘরটা খুলেছেন? এখনও খুলিনি। আমার মনে হয় দরজাটা খোলার সময় একজন সাক্ষী উপস্থিত থাকা দরকার। আপনি সাক্ষী হিসেবে থাকতে রাজি? সানন্দে। দিনের বেলা আপনি আর আমি দুজনেই ব্যস্ত। রাত 9টায় যদি আমরা ওই বাড়িতে পৌঁছাই? নিশ্চয়ই আসবো। ওই কথাই রইল, আমরা আপনার জন্য অপেক্ষা করব। এই বলে মিস্টার পার্সিভাল বিদায় নিলেন। রাতে পৌঁছালাম ওই বাড়িতে। ফেলিক্সের ছোট ঘরটিতে ওরা দুজনে আমার অপেক্ষায় বসেছিলেন। ফেলিক্সকে স্বাভাবিকভাবে বেশ নার্ভাস লাগছিল, কিন্তু মিস্টার পার্সিভালের বিশেষ উত্তেজিত ভাব দেখে অস্বাভাবিক লাগলো। ওর মুখ লালচে, হাতগুলো অস্থিরভাবে নড়াচড়া করছে। ফেলিক্স আমাকে দেখে বিশেষ খুশি হয়ে ধন্যবাদ জানালো। তারপরেই সে বলল পার্সিভালকে, আর দেরি করে কী লাভ, চলুন, যা হওয়ার তাড়াতাড়ি হয়ে যাক। পার্সিভাল বাতিটা হাতে নিয়ে আগে চললেন, কিন্তু দরজাটার কাছে পৌঁছানোর আগেই প্যাসেজে দাঁড়িয়ে পড়লেন। ওর হাত এত কাঁপছিল যে বাতির আলোয় ছায়া দেওয়ালে ওঠানামা করছিল। একটু ভাঙা গলায় পার্সিভাল বললেন, মিস্টার স্ট্যানিফোর্ড, আপনি মন শক্ত করুন। সিল ভেঙে দরজা খোলার পর যাতে কোনো মানসিক আঘাত না পান। কি থাকতে পারে ওই ঘরে পার্সিভাল? আপনি কি বলছেন? আমি ভয় পাবো? না মিস্টার স্ট্যানিফোর্ড, কিন্তু আমাদের তৈরি থাকা দরকার, মন শক্ত করা চাই। আপনার যাতে কিছু। পার্সিভাল শুকনো ঠোঁট ভিজিয়ে অতি কষ্টে বিড়বিড় করছিলেন। তখন আমি স্পষ্ট বুঝলাম যে পার্সিভাল জানেন ওই ঘরে কি আছে এবং যা আছে তা ভয়ানক বিভৎস। মিস্টার স্ট্যানিফোর্ড, এই নিন চাবি, কিন্তু আমার সতর্কবাণী মনে রাখবেন।
পার্সিভালের হাত থেকে চাবির গোছাটা ফেলিক্স ছিনিয়ে নিল। তারপর বিবর্ণ সিলটির নিচে একটা ছুরি ঢুকিয়ে এক ঝটকায় সিলটি উঠিয়ে ফেলল। বাতিটা পার্সিভালের হাতে কাঁপছে, তাই আমি বাতিটা আমার হাতে নিয়ে চাবির ফুটোর উপর আলো ফেললাম, আর ফেলিক্স একটার পর একটা চাবি দিয়ে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো। হঠাৎ একটা চাবি লেগে গেল আর দরজাটা এক ধাক্কায় খুলে গেল। আর তারপরেই ফেলিক্স ঘরের ভেতরে এক পা দিয়েই একটা আর্তচিৎকার করে জ্ঞান হারিয়ে আমাদের পায়ের কাছে পড়ে গেল। আমিও যদি পার্সিভালের সতর্কবাণী না শুনতাম বা ভয়াবহ কিছু সহ্য করার জন্য তৈরি না থাকতাম, বাতিটা হয়তো আমার হাত থেকে পড়ে যেত। ঘরটায় কোনো জানালা বা আসবাবপত্র নেই। একটা ফটোগ্রাফিক ল্যাবরেটরির মতো সাজানো, একপাশে একটা সিঙ্ক ও তাতে একটা কল লাগানো, একটা তাকে কিছু শিশি বোতল রাখা, এবং ঘরের মধ্যে তীব্র অস্বস্তিকর একটা গন্ধ, কিছুটা কেমিক্যালের কিছুটা জান্তব। আমাদের সামনে একটা টেবিল ও চেয়ার রাখা আছে। আমাদের দিকে পেছন ফিরে একজন ওই চেয়ারে বসে কিছু যেন লিখছে। মানুষটির দেহরেখা ও ভঙ্গি একদম জীবন্ত মানুষের মতো, কিন্তু তার উপর আলো পড়তে আতঙ্কে আমার মাথার চুল খাড়া হয়ে গেল। লোকটির ঘাড় আমার কবজির মতো সরু, ঘাড়ের চামড়া কোচকানো কালো, তার শরীরের ওপর ধুলোর পুরু প্রলেপ, ঘন হলদেটে ধুলো, চুল, কাঁধ, হলদে কুচকে যাওয়া হাত, সবেতেই ধুলোর প্রলেপ। মাথাটি ঝুঁকে বুকের ওপর, তার কলমটি একটি বিবর্ণ কাগজের ওপর পড়ে আছে। হাই মিস্টার স্ট্যানিফোর্ড, আমার মালিক। পার্সিভাল এই বলে কেঁদে উঠলেন এবং তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। ইনি মিস্টার স্ট্যানিফোর্ড? আমি অবাক বিস্ময়ে বললাম। এইখানে উনি 7 বছর বসে আছেন। 7টি বছর। কেন এমন করলেন উনি? কত অনুরোধ করেছি, পায়ে ধরেছি, তাও আমার কথা শোনেননি। দেখুন, টেবিলে একটা চাবি পড়ে আছে। ভেতর থেকে দরজায় চাবি লাগিয়ে দিয়েছিলেন। ওই দেখুন, কিছু লিখে রেখেছেন, ওটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই কাগজটা নিয়ে নিন। আর ভগবানের দোহাই, এই ঘর থেকে বেরিয়ে আসুন। এই ঘরের হাওয়া বিষাক্ত। আসুন আসুন, আসলে সবাই বেরিয়ে আসুন। স্ট্যানিফোর্ড, বেরিয়ে আসুন। আতঙ্ক বিহ্বল ফেলিক্স স্ট্যানিফোর্ডের দুহাত দুজনে ধরে ওকে কিছুটা টানতে টানতে কিছুটা বই নিয়ে আমরা ওর ঘরে চলে এলাম। জ্ঞান ফিরে এলে ফেলিক্স বলল, উনি আমার বাবা, মৃত অবস্থায় চেয়ারে বসে। আপনি নিশ্চয়ই সব কিছু জানতেন, পার্সিভাল, তাই আপনি ওই ঘরে ঢোকার আগে আমাকে সতর্ক করেছিলেন। হ্যাঁ মিস্টার স্ট্যানিফোর্ড, আমি জানতাম। আমি ভালো ভেবেই সব কিছু করেছি, কিন্তু আমার অবস্থাটা একটু বিবেচনা করে দেখুন। 7 বছর ধরে আমি জানি আপনার বাবা ওই ঘরে মরে পড়ে আছেন। আপনি সব কিছু জেনেও আমাদের কিছু বলেননি? আমার ওপর রাগ করবেন না মিস্টার স্ট্যানিফোর্ড। আমি বলি, এই ঘটনায় আমার ভূমিকাই সবচেয়ে কঠিন ছিল। আমার মাথা ঘুরছে, আমি কিছু বুঝতে পারছি না। তাহলে এই চিঠিগুলো, আমার মাকে লেখা বাবার চিঠিগুলো তাহলে কি জাল? না, চিঠিগুলো আপনার বাবাই লিখেছিলেন এবং আপনাদের ঠিকানাও ওরই হাতে লেখা। আমাকে এগুলো দিয়েছিলেন ডাকবাক্সে ফেলার জন্য। আপনার বাবা আমার মালিক ছিলেন এবং কর্মচারী হিসেবে তার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এবার বলুন, সবকটা খুলে বলুন। মিস্টার স্ট্যানিফোর্ড, আপনি তো জানেন একটা সময় আপনার বাবা বিশেষ বিপদে পড়েন। উনি ভেবেছিলেন অনেকের কষ্টার্জিত সঞ্চয় তার ওই গাফিলতির ফলে ডুবতে বসেছে। তখন উনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। মিস্টার স্ট্যানিফোর্ড, আপনি ভাবতেও পারবেন না আপনার বাবার এই সিদ্ধান্ত বদলানোর জন্য আমি কী না করেছি। অনুরোধ, উপরোধ, জবরদস্তি। কিন্তু তিনি মনস্থির করে ফেলেছিলেন। আমাকে শুধু বলেছিলেন যে ওর মৃত্যুটা সহজ না বেদনাদায়ক হবে, সেটা নির্ভর করছে আমার উপর। আমি বুঝতে পেরেছিলাম ওর কথার নড়চড় হবে না। শেষ পর্যন্ত আমাকে মেনেই নিতে হয়। ওর অনুরোধ আর ওর কথা মতো সব কিছু করতে রাজি হলাম। ওর চিন্তার কারণ ছিল একটাই। লন্ডনের ডাক্তার ওকে বলে দিয়েছিলেন ওর স্ত্রীর হৃদযন্ত্র খুবই দুর্বল এবং সামান্য মানসিক আঘাতেই তা বন্ধ হয়ে যেতে পারে। স্বামী হিসাবে উনি এমন কিছু করতে চাননি যাতে স্ত্রীর মৃত্যু হয়। এদিকে নিজের জীবনও তার কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল। কী করে স্ত্রীর কোনো রকম ক্ষতি না করে নিজের জীবন শেষ করা যায়, এই ছিল তার লক্ষ্য। আপনি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন উনি কী রাস্তা নিয়েছিলেন। আপনার মা যে চিঠি পান সেটা আপনার বাবারই লেখা। চিঠিতে যা লেখা ছিল তা সবই সত্য। উনি লিখেছিলেন যে আপনার মায়ের সঙ্গে শিগগিরই ওর দেখা হবে। তার মানে উনি কয়েক মাসের মধ্যে আপনার মায়ের মৃত্যুর সম্ভাবনা ইঙ্গিত করেছিলেন। আপনার মায়ের আসন্ন মৃত্যু সম্বন্ধে উনি এত নিশ্চিত ছিলেন যে আপনার মাকে দুটো মাত্র চিঠি লিখে যান কিছুদিনের ব্যবধান রেখে পাঠানোর জন্য। কিন্তু আপনার মা 5 বছর বেঁচে ছিলেন, আর তাকে পাঠানোর জন্য আর কোনো চিঠি ছিল না। আপনার বাবা আরেকটি চিঠি লিখে গেছিলেন, যেটা আপনার মায়ের মৃত্যুর পর আপনাকে পাঠাতে বলেছিলেন।
এই 3টে চিঠি আমি প্যারিসে গিয়ে ডাকবাক্সে ফেলি, যাতে সকলেই নিঃসন্দেহ হয় যে আপনার বাবা বিদেশে আছেন। উনি আমাকে বলে গেছিলেন কাউকে কিছু না জানাতে, তাই আমি চুপ করে থেকেছি। আমি তার বিশ্বস্ত কর্মচারী ছিলাম। উনি ভেবেছিলেন 7 বছর পর ওর মৃত্যুর খবর পেলে ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শোকটা অনেক সহজেই সামলে নেবে। উনি সর্বদা আর সবাইয়ের সুযোগ সুবিধা ভেবে কাজ করতেন। আমরা চুপচাপ এতক্ষণ পার্সিভালের কথা শুনছিলাম। নৈশব্দ ভেঙে প্রথম কথা বলল ফেলিক্স। আপনার কোনো দোষ নেই পার্সিভাল। আপনি আমার মাকে মানসিক আঘাত থেকে রক্ষা করেছেন, এবং তাই উনি আর কটা বছর বেঁচে ছিলেন। এই কাগজটা কি? আপনার বাবার মৃত্যুর সময় এইটাই লিখেছিলেন। পড়ে শোনাবো? পড়ুন। বিষটা খেয়েছি এবং বুঝতে পারছি তা আমার শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে। অনুভূতিটা অদ্ভুত, কিন্তু কোনো যন্ত্রণা নেই। আমার ইচ্ছে অনুযায়ী যদি সব কিছু করা হয়, তাহলে এই লেখা যখন কেউ পড়বে, ততদিন আমার মৃত্যুর পর কয়েক বছর কেটে যাবে। আমার কাছে যারা লগ্নির জন্য টাকা দিয়েছিল, তারা এতদিনে নিশ্চয়ই আমার প্রতি তাদের নিরূপতা ভুলে গিয়ে থাকবে। আর ফেলিক্স, তুমি এই পারিবারিক কলঙ্কের জন্য আমায় ক্ষমা করো। ঈশ্বর আমার এই ক্লান্ত আত্মাকে বিশ্রাম দিন। পড়ে শোনাচ্ছি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা বন্ধ ঘরের রহস্য। বলসোভার স্কোয়ারের 109 নম্বর বাড়ির নিচতলার প্যাসেজের শেষ মাথার ঘরটা সবসময় বন্ধ থাকে কেন? জানার খুব ইচ্ছে এমিলিয়া জেঙ্কিন্সের, কিন্তু বন্ধ ঘরের রহস্য জানার সৌভাগ্য হয়তো কোনোদিনই হবে না ওর। কারণ ওর মালিক মিসেস বিশপ এমন বদমেজাজি মানুষ, এমিলিয়ার কৌতূহলের কথা ঘুণাক্ষরেও টের পেয়ে গেলে ওকে পিটিয়েই মেরে ফেলবেন। দিন কয়েক আগে এমিলিয়া চুরি করে 1 চামচ স্ট্রবেরি জ্যাম খেতে চেয়েছিল, ধরা পড়ে যায়। মিসেস বিশপ শুধু ঠান্ডা চোখে ওর দিকে তাকিয়েছিলেন, তাতেই হার্টবিট বন্ধ হবার জোগাড় হয়েছিল এমিলিয়ার। কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে তিনি সাবধান করে দিয়েছিলেন এমিলিয়াকে ভবিষ্যতে কোনোদিন আর কিছু চুরি করে খেতে দেখলে মুখ ভেঙে দেবেন। মহিলাকে জমের মতো ভয় পায় এমিলিয়া। ওর যাবার কোনো জায়গা নেই, নইলে ঠিক কোথাও চলে যেত। বাপ মা মরা এতিম মেয়ে। পেকহ্যাম থেকে ওকে নিয়ে এসেছেন মিসেস বিশপ। বিধবা মহিলার বাড়িতে দিনভর খাটে, কিন্তু মহিলা ওর সাথে মোটেও ভালো ব্যবহার করে না। মহিলার স্বামী মারা গেছে কবে কে জানে। এখনও ডাটফাট কমেনি। সোনালি চুলগুলো সবসময় পরিপাটি করে আঁচড়ে রাখেন। কৃত্রিম আইল্যাশ পরেন চোখে। লম্বা ম্যানিকিওর করা নখ নিয়ে তার গর্বের সীমা নেই। মিসেস বিশপকে ভয় পায় এমিলিয়া। তারপরও মহিলা বাইরে গেলে তার বেডরুমে ঢুকে সাজগোজের লোভ সামলাতে পারে না কিছুতেই। সাজ বলতে মিসেস বিশপের লাল রঙের একটা ফ্যান্সি ড্রেস পরা। ওটার হাড়ের তৈরি বোতামগুলো ঝলঝল করে, দেখলেই বোঝা যায় যে খুব দামি। স্কার্টটা পরে আয়নার সামনে নিজেকে বারবার দেখে এমিলিয়া, তারপর আবার পোশাকটা খুলে আগের মতো ভাঁজ করে রেখে দেয় ওয়ার্ড্রোবে। মিসেস বিশপ সম্পর্কে বলতে গেলে কিছুই জানে না এমিলিয়া, তাই দুধলা বা হকারের কাছে তার সম্পর্কে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে। একদিন দুধলাকে সে প্রশ্ন করল, মিসেস বিশপের স্বামী কী করতেন জানো কিছু? তরুণ এই দুধলাটি মনে মনে পছন্দ করে এমিলিয়াকে। প্রায় সে ফুল নিয়ে আসে মেয়েটির জন্যে। না, তেমন কিছু তো জানি না, তবে শুনেছি ব্যবসা করতেন দেশের বাইরে। ব্যবসার কাজে গিয়ে নাকি মারা গেছেন তিনি, ফ্রান্সের কোথায় যেন। ভদ্রলোকের মাথা ভর্তি সাদা চুল ছিল। মিসেস বিশপের বাবা হলে অনেকেই ভুল করতো তাকে। উনি স্বামীকে ভালোবাসতেন কিনা সন্দেহ আছে আমার। ভালোবাসার ব্যাপারটাই বোধহয় ভদ্রমহিলার মধ্যে নেই। আজকালকার আধুনিক মেয়েরা তাদের স্বামীদের তেমন পাত্তা দিতে চায় না। হ্যাঁ, মিসেস বিশপও হয়তো তাদের একজন। কেন, এখানে ভালো লাগছে না তোমার? না, তবে বাইরের জগৎ এর চেয়েও খারাপ, তাই কোথাও যাওয়ার সাহস পাই না। তাহলে এখানেই থেকে যাও, অন্তত ভালো কোথাও চলে যাবার সুযোগ না পাওয়া পর্যন্ত। এমিলিয়ার আসলে কোথাও যাওয়ার জায়গা নেই। টাকা থাকলেও না হয় কেটে পড়ার ধান্দা করত, কিন্তু মিসেস বিশপ ওকে এত কম বেতন দেন যে নিজের টুকিটাকি জিনিস কেনার পর হাতে প্রায় কিছুই থাকে না। তারপরও এমিলিয়া সুযোগের অপেক্ষায় আছে। হাতে কিছু টাকা এলেই এখান থেকে চলে যাবে। এমিলিয়ার বিশ্বাস মিসেস বিশপ ওই বন্ধ ঘরে টাকা পয়সা রাখেন। একদিন সে এক অদ্ভুত স্বপ্নও দেখে ফেলল ঘরটিকে নিয়ে। দেখল মিসেস বিশপ ড্রয়িং রুমের ফায়ার প্লেসের ডান পাশে রাখা একটি সিন্দুক থেকে একজোড়া চাবি নিয়ে শটান ঢুকে পড়লেন সেই বন্ধ ঘরে। তার পিছু নিয়েছিল এমিলিয়া, কিন্তু সে ভেতরে যাবার আগেই দরজা বন্ধ করে দিলেন মিসেস বিশপ। দরজা বন্ধ হবার আগে সে শুধু দেখতে পেল ঘরের মাঝখানে বড় একটা পালঙ্ক।
বাইরে দাঁড়িয়ে এমিলিয়া শুনতে পেল ভেতরে পয়সা গোনা টুংটাং শব্দ হচ্ছে। যা ভেবেছি তাই, ও ঘরে টাকা লুকিয়ে রেখেছেন মিসেস বিশপ, বিড়বিড় করে বলল এমিলিয়া। সে ভেতরের দৃশ্য দেখার জন্য চোখ রাখল কি হলে, সাথে সাথে কি যেন গরম একটা ঢুকে গেল চোখে, ভয়ানক জ্বলতে লাগলো। ব্যথাটা এত বাস্তব, ঘুম ভেঙে গেল এমিলিয়ার। এতক্ষণ স্বপ্ন দেখে সে বিশ্বাস হতে চাইছে না ওর। বদ্ধ ঘরের রহস্য ভেদ করার আগ্রহ বেড়ে গেল কয়েক গুণ। ওখান থেকে কিছু টাকা যদি সরাতে পারতাম, প্রায়ই নিজের মনে মনে বলে এমিলিয়া। স্বপ্নের বাস্তবায়ন ঘটানোর চেষ্টা চালালো এমিলিয়া বার কয়েক, কিন্তু যতবার সাহস করে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো ততবারই কোনো না কোনো বাধা পেল। একবার হলঘর থেকে সে ড্রয়িং রুমে ঢুকবে ভাবছে, হঠাৎ মনে হলো মিসেস বিশপ পিছু পিছু আসছেন ওর। ঘুরেই তার ঠান্ডা নীল চোখ জোড়া দেখতে পাবে, কটমট করে তাকিয়ে আছেন ওর দিকে। আরেকবার মাঝরাতে সে চুপি চুপি নেমে এসেছে নিচে, পায়ের শব্দ পেল পেছনে। ঝট করে ঘুরল এমিলিয়া, না, কেউ নেই পেছনে। কিন্তু তো ভয় লেগে উঠল। দৌড়ে সে ঢুকে গেল নিজের ঘরে। নিচতলায় নামার আর সাহসই পেল না। তবে দিন কয়েক পরে এমিলিয়ার প্রবল প্রত্যাশার সুযোগটি এলো। আমি বেরোচ্ছি এমিলিয়া, ডিনারের আগে ফিরব না, কেউ ফোন করলে মেসেজ নিয়ে রাখবি, বলল মিসেস বিশপ। নতুন কেনা কোট আর স্কার্ট পরে গটগট করে সিঁড়ি বেয়ে নেমে গেলেন তিনি। তাকে রাস্তার মোড় ঘুরতে দেখে এক দৌড়ে তার বেডরুমে ঢুকল এমিলিয়া। নতুন হ্যাট কিনেছেন মিসেস বিশপ, দামি পার্সিয়ান হ্যাট। কালো হ্যাটটা পরার খুব লোভ এমিলিয়ার। অবশেষে সুযোগ পাওয়া গেছে। সে হ্যাটটা মাথায় চাপিয়ে দাঁড়ালো আয়নার সামনে। দেখতে মন্দ নয় এমিলিয়া, কালো হ্যাটে মানিয়েও গেছে। মিসেস বিশপের চেয়ে অনেক বেশি সুন্দরী লাগলো নিজেকে। হাসি মুখে এবার মিসেস বিশপের লাল কালারের নীল রঙের স্কার্টটা পরল। মণিবুনির চেয়ে হালকা পাতলা বলে পোশাকটা ঢিলে হলো গায়ে, তবে আয়নায় নিজের চেহারা দেখে রীতিমতো মুগ্ধ এমিলিয়া। ড্রেসিং টেবিলে থরে থরে সাজানো দামি সব লিপস্টিক আর নেইল পলিশ, এগুলো ব্যবহার করার লোভ সামলাতে পারল না এমিলিয়া। মিসেস বিশপের ফরাসি হাই হিলও পায়ে পড়ল। তারপর মুচকি হেসে আবার দাঁড়ালো আয়নার সামনে। নিজেকে বারবার দেখেও আঁশ মেটে না এমিলিয়ার। এখন এমিলিয়াকে দেখলে কে বলবে ও বাড়ির চাকরানি। ম্যাডামের চেয়ে শতগুণ সুন্দর লাগছে ওকে। আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছে এমিলিয়া। এমন সময় বেজে উঠল ফোন। আতঙ্কিত হয়ে উঠল এমিলিয়া। এক টানে হ্যাটটা ছুঁড়ে ফেলে পাগলের মতো জামাকাপড় খুলতে লাগলো। ওদিকে ফোন বেজেই চলেছে। এমিলিয়া আধা নগ্ন অবস্থায় গিয়ে ফোন ধরল। মেসেজ রাখার পর শান্ত হলো। তারপর আস্তে ধীরে পোশাকগুলো ভাঁজ করে আগের জায়গায় পরিপাটি অবস্থায় রেখে দিল। ওর বুক এখনও ধুকপুক করছে। এমিলিয়া ঠিক করলে এখনই সে ড্রয়িং রুম অভিযান চালাবে। বাড়িতে কেউ নেই, তারপর অভ্যাস মতো চারপাশে চোখ বোলালো এমিলিয়া। এখনও মনে হচ্ছে কেউ ওকে গোপনে দেখছে, অথচ মিসেস বিশপকে দেখছে এসে চলে যেতে। মিসেস বিশপ চুপি চুপি আবার ফিরে আসেননি তো? সন্দেহমুক্ত হবার জন্য এমিলিয়া বার দুই নক করল ড্রয়িং রুমের দরজায়। কোনো সাড়া নেই। সাহস করে এবার সে দরজা খুলল, পা রাখল ভেতরে। খোলা জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছে। ঘরটা ঝকঝক করছে। এমিলিয়ার ভয় অনেকটাই কেটে গেল। দ্রুত পা চালালো সে ফায়ার প্লেসের দিকে। সিন্ধুকে তালা মারা নেই। ডালা খুলতেই একটা চাবি চোখে পড়ল। স্বপ্নে দেখা সব ঘটনা বাস্তবে ঘটে যাচ্ছে। ইস, ওই বন্ধ ঘরে যদি সত্যি টাকা থাকে। উত্তেজনায় কাঁপতে কাঁপতে দৌড় দিল এমিলিয়া প্যাসেজের শেষ মাথায়, বন্ধ ঘরের দিকে। দরজায় তালা মারা। চাবি ঢুকিয়ে মোচড় দিতেই খুলে গেল তালা। এমিলিয়ার চোখের সামনে উদ্ভাসিত হলো ঘরটা। ঘরের মাঝখানে ওর স্বপ্নে দেখা পালঙ্কটা সত্যি আছে। এক কোনায় একটা আয়রন সেফ। এছাড়া আসবাব বলতে খান কয়েক চেয়ার এবং একটা আয়না। আয়নার দিকে মুগ্ধ চোখে তাকালো এমিলিয়া। আয়না ওকে সবসময় অভিভূত করে তোলে। আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে নিজের প্রতিবিম্ব দেখতে কোনো ক্লান্তি নেই ওর। কল্পনায় প্রায়ই ও নিজেকে ফিল্মের নায়িকা ভাবে অনেক টাকা থাকলে দামি দামি ড্রেস কিনে সাজগোজ করলে ফিল্মের নায়িকাদের চেয়ে কোনো অংশে খারাপ দেখাবে না ওকে। ঘরের এই আয়নাটার দিকেও তাকিয়ে রইল এমিলিয়া। পালঙ্কের পরিষ্কার প্রতিচ্ছবি পড়েছে আয়নায়। এমিলিয়া দেখল সাদা চুল, সাদা গোফের এক বুড়ো শুয়ে আছে বিছানায়, ঘুমোচ্ছে। হঠাৎ ফায়ার প্লেসের পাশে দেয়ালের সাথে লাগানো আলমারির দরজা ফাঁক হয়ে গেল। ওখান থেকে বেরিয়ে এলেন এক মহিলা, মিসেস বিশপ। তবে বিছানায় শোয়া বুড়োর মতো মিসেস বিশপেরও চারপাশে ধোয়াটে একটা পর্দা দেখা যাচ্ছে। মহিলার পরনে নীল সিল্কের ড্রেসিং গাউন, তাতে বড় বড় মুক্তোর বোতাম, পায়ে উলোর জুতো, এক হাতে সোনার বালা, অন্য হাতের আঙুলে অনেকগুলো ঝলমলে আংটি।
এমিলিয়া লক্ষ্য করেছে মহিলা সবসময় গহনা পরে থাকতে ভালোবাসেন। তিনি পা টিপে টিপে এগোলেন বিছানার দিকে। এরপর একটা বালিশ তুলে নিলেন হাতে। তার চোখে ফুটে উঠল নিষ্ঠুর ক্রূর চাউনি, যা দেখে ভয়ে জমে যায় এমিলিয়া। তিনি বালিশটা ঘুমন্ত বুড়োর মুখ চেপে ধরলেন সর্বশক্তিতে। ভয়ে চিৎকার করে উঠল এমিলিয়া। ঝাট করে ঘুরে দাঁড়ালো। বিছানা খালি, ঘরও তাই। সে সম্পূর্ণ একা। এত ভয় পেয়েছে এমিলিয়া, সামলে উঠতে সময় লাগলো। বুঝতে পারলো আয়নায় ভৌতিক যে দৃশ্যটা দেখেছে বাস্তবে তাই ঘটছে। ওই বুড়ো আর কেউ নন, মিস্টার বিশপ স্বয়ং। মিসেস বিশপ তার স্বামীকে খুন করেছেন। হয়তো স্বামীর সাথে তিনি মানিয়ে চলতে পারছিলেন না, বা টাকার লোভে, যে কোনো কারণেই হোক স্বামীকে মেরে ফেলেছেন মিসেস বিশপ। আসল ঘটনা কেউ জানে না। তিনি রটিয়ে দিয়েছেন মিস্টার বিশপ বিদেশে মারা গেছেন। ভয়ঙ্কর সত্যটা উপলব্ধি করে পেরে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল এমিলিয়া। মিসেস বিশপ তাহলে খুনি। এজন্যই ওই বড় বড় নীল চোখের ঠান্ডা দৃষ্টি তার বুকে কাঁপন ধরিয়ে দেয়। এখন এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়া যত ভালো, কিন্তু টাকা না নিয়ে তো যাওয়া যাবে না। এমিলিয়া নিশ্চিত হয়ে গেছে আয়রন সেফের মধ্যে টাকা আছে। সে সেফের হাতল ধরে টানাটানি শুরু করে দিল, কিন্তু খুলছে না সেফ। কোথাও গোপন বোতাম আছে কিনা ভেবে সেফের গায়ে হাত বোলাতে লাগলো এমিলিয়া। সত্যি আছে। বোতামটায় চাপ দিতে খুলে গেল দরজা। ভেতরে তাকিয়ে হা হয়ে গেল। সোনা। ড্রয়ারগুলো সোনার মুদ্রা, সোনার চুড়ি, আংটি, ব্রেসলেট আর নেকলেসে বোঝাই। মিসেস বিশপ কেন এই ঘরটা সবসময় বন্ধ রাখেন সে রহস্য এবার জানা গেল। তিনি শুধু খুনি নন, চোরও। স্বামীকে খুন করে তার সমস্ত সোনাদানা হাতিয়ে নিয়েছেন। এ ঘর সবসময় বন্ধ রাখেন যাতে কেউ জানতে না পারে এখানে কি আছে। উত্তেজনার চোটে ভয় চলে গেছে এমিলিয়ার। সে দ্রুত কয়েকটা চুড়ি আর ব্রেসলেট পরে নিল হাতে। গলায় পড়ল নেকলেস। সোনার গহনায় নিজেকে মুড়ে নিয়ে হাসি মুখে দাঁড়ালো আয়নার সামনে। সাথে সাথে মুখ থেকে হাসি মুছে গেল। দৃষ্টিতে ফুটে উঠল নির্জল আতঙ্ক। এমিলিয়া দেখতে পেয়েছে দরজা ঠেলে ভেতরে ঢুকছেন রক্তমাংসের মিসেস বিশপ। তার হাতে লম্বা এক টুকরো তার, মুখটা কঠিন, চাউনিটা শীতল এবং ক্রূর। কিছুক্ষণ আগে অবিকল এই চেহারার ভৌতিক মিসেস বিশপকে দেখেছে সে আয়নায়। বেশ, অবশেষে ধরা পড়ে গেছিস তুই। আমার গোপন ব্যাপারগুলোও দেখে ফেলেছিস, আমার গহনাও পরে আছিস দেখছি। এদিকে আয়। নীল চোখে কি সম্মোহনী জাদু আছে কে জানে। পায়ে পায়ে তার দিকে এগিয়ে গেল এমিলিয়া, যেন সাপ সম্মোহন করে টেনে নিচ্ছে তার দিকে। এমিলিয়ার শরীরের সমস্ত শক্তিকেও শুষে নিয়েছে। প্রতিবাদ বা প্রতিরোধ করার ভাষা এবং শক্তিও হারিয়ে ফেলেছে। নীরবে সে তার মনিবের আদেশ পালন করল। হাঁটু গেড়ে বস। এমিলিয়া হাঁটু গেড়ে বসল। সাবধানে দরজা বন্ধ করলেন মিসেস বিশপ। তারপর ঘুরে দাঁড়ালেন। হাতের তারটা দেখালেন এমিলিয়াকে। চিনি সেটা কি? এটা তোর গলায় বাঁধবো আমি। তোর বাবা মা নেই, বন্ধু বান্ধব নেই, নিরুদ্দেশ হয়ে গেলেও কেউ তোর খোঁজ নিতে আসবে না। কাজেই লম্বা সরু সাদা আঙুল দিয়ে তিনি ফাঁসটাকে শক্ত করে টানতে লাগলেন। এখন পড়ে শোনাচ্ছি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা কালো প্রাসাদের মালিক। 200 বছরেরও আগের কথা। জার্মান সেনাদল ফ্রান্সে ঢুকে পড়েছে এবং প্যারিস শহরকে তারা ঘিরে ফেলেছে, উত্তরে ও দক্ষিণে। ফরাসি সৈন্যরা তারা খেয়ে ফ্রান্সের উত্তর দিকে চলে যাচ্ছে। জার্মানরা ধীরে ধীরে ফ্রান্সের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। পরাজয়ের অপমান ও গ্লানিতে ফরাসি নাগরিকরা মুহ্যমান। পদাতিক, আশ্বারোহী, গোলন্দাজ সব ধরনের সেনাদের চেষ্টা ব্যর্থ করে ফ্রান্স অবশ্যম্ভাবী পরাজয়ের মুখোমুখি। দল বেঁধে লড়াইয়ে ফরাসিরা জার্মানদের থেকে কম দক্ষ হলেও চোরাগোপ্ত একক যুদ্ধে ফরাসিরা নিপুণ। তাই প্রকাশ্য যুদ্ধের বাইরেও আরেক ধরনের যুদ্ধ চলতে লাগলো, ব্যক্তিগত পর্যায়ে প্রতিহিংসার যুদ্ধ। জার্মানরা একজন ফরাসিকে হত্যা করলেই আরেক ফরাসি তার প্রতিশোধ নিতে পাগল। জার্মানির এক সেনাধিকারী কর্নেল ফন গ্রাম এরকম চোরাগোপ্ত আক্রমণে বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। তার পদাতিক সেনাদল তখন নরমান্ডির একটা ছোট শহরে। আশেপাশে ছোট ছোট গ্রাম আর খামার বাড়ি। ফরাসি সেনাদের কোনো চিহ্ন নেই কোথাও। কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন সকালে খারাপ খবর আসতো। হয় কোনো জার্মান সান্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, কিংবা জার্মান সেনাদের কোনো ছোট দল নিখোঁজ। এরকম খবর পেলেই কর্নেল রেগে গিয়ে গ্রামের কিছু বাড়িতে আগুন লাগিয়ে দিতেন। নিরীহ গ্রামবাসীরা ভয়ে কাঁপত।
কিন্তু পরদিন সকালে আবার একই ঘটনার পুনরাবৃত্তি। এই অদৃশ্য শত্রুকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ছিল, কিন্তু বেশ বোঝা যাচ্ছিল অপরাধের উৎস একটাই, কেননা জার্মান সেনাদের হত্যা বা নিখোঁজ করা হচ্ছিল একটা নির্দিষ্ট পদ্ধতিতেই। গ্রামবাসীদের ভয় দেখিয়েও অপরাধের কোনো সূত্র পাওয়া গেল না। তখন বাধ্য হয়েই কর্নেল ফন গ্রাম অপরাধীকে ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করলেন। প্রথমে 500 ফ্রাঙ্ক, তারপরে 800 ফ্রাঙ্ক পুরস্কার ঘোষণা করেও কোনো লাভ হলো না। গ্রামবাসীরা কেউই প্রলোভনের ফাঁদে পা দিল না। শেষে একজন পদস্থ জার্মান সেনাধিকারীর হত্যার পর পুরস্কারের অঙ্ক বাড়িয়ে করা হলো 1000 ফ্রাঙ্ক। এবার আশার আলো দেখা গেল। ফ্রাঁসোয়া নামের এক কৃষি শ্রমিক আর লোভ সামলাতে পারল না। নীল পোশাক পরা, খোয়াটে মুখের শোয়ার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে কর্নেল জিজ্ঞেস করলেন, তুমি ঠিক জানো অপরাধীকে? হ্যাঁ হুজুর। অপরাধীর নাম? হুজুর, ওই 1000 ফ্রাঙ্ক। যতক্ষণ না তোমার কথার সত্যতা প্রমাণিত হচ্ছে 1 পয়সাও পাবে না। এবার বলো, আমাদের লোককে কে হত্যা করেছে? ওই কালো প্রাসাদের মালিক কাউন্ট ইউস্তাস। মিথ্যে কথা। অভিজাত সম্প্রদায়ের একজন ভদ্রলোক কখনোই জঘন্য অপরাধ করতে পারবে না। বুঝতে পারছি আপনি কাউন্টকে চেনেন না। আমি যা বলছি তা সত্যি। আপনি নির্দ্বিধায় খোঁজ নিয়ে দেখতে পারেন। কাউন্ট ইউস্তাস এমনিতেই করাধাতের মানুষ, কিন্তু একমাত্র সন্তানের মৃত্যুর পর থেকে উনি ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তার ছেলে যুদ্ধের সময় জার্মান সেনাদের হাতে ধরা পড়েছিল। জার্মানি থেকে পালাবার সময় তার মৃত্যু হয়। তারপর থেকে কাউন্ট উম্মাদের মতো হয়ে যান। নিজের প্রজাদের সঙ্গে নিয়ে জার্মান সৈন্যদের নিয়মিত অনুসরণ করেন। জানি না কতজন জার্মানকে আজ পর্যন্ত মেরেছেন। মৃতদের কপালে ছুরি দিয়ে কেটে তৈরি করা যে ক্রাশটা দেখা যায়, সেটা কাউন্টের বংশের চিহ্ন। কথাটা সত্যি। প্রত্যেক মৃত জার্মানের কপালে ক্রুশ চিহ্ন পাওয়া গেছে। কর্নেল একটু ঝুঁকে পড়ে টেবিলের ওপর রাখা ম্যাপটার ওপর আঙুল দিয়ে বললেন, প্রাসাদটা তো কাছেই। হ্যাঁ হুজুর, এখান থেকে মাত্র 3.5 মাইল। তুমি জায়গাটা চেনো? আগে হ্যাঁ, আমি তো ওখানেই কাজ করতাম। কর্নেল বেলবাজি একজন সার্জেন্টকে ডেকে বললেন, এই লোকটাকে কিছু খেতে দাও, আর আপাতত একে আটকে রাখো। কেন হুজুর, আমাকে আটকে রাখবেন কেন? আমি তো আর কিছুই জানি না। তোমাকে আমরা গাইড হিসেবে চাই। কিন্তু কাউন্ট আউস্তাস যদি আমাকে দেখতে পান, যদি তার হাতে ওই পরি দোহাই হুজুর। শোয়াকে নিয়ে যাওয়ার জন্য সার্জেন্টকে ইশারা করলেন কর্নেল। সেই সঙ্গে বললেন, ক্যাপ্টেন বাউমগার্টেনকে এক্ষুনি আমার কাছে পাঠাও। ক্যাপ্টেন বাউমগার্টেন তক্ষুনি এলেন। তিনি মাঝবয়সী, চোয়াল চওড়া, চোখ দুটো নীল, হলদেটে গোফ আর পোড়া ইটের মতো লাল মুখের রং। মাথায় চুল নেই। মাথার চামড়াটা টান টান আর এত উজ্জ্বল যে তা আয়নার মতো লাগে। একটু ধীর প্রকৃতির লোক হলেও ক্যাপ্টেন খুব সাহসী আর নির্ভরযোগ্য। কর্নেলের তাই বিশেষ আস্থা বাউমগার্টেনের উপর। ক্যাপ্টেন, তুমি আজ রাতেই ওই কালো প্রাসাদে চলে যাও। একটা গাইড দিয়ে দিচ্ছি। তুমি কাউন্ট ইউস্তাসকে গ্রেফতার করে নিয়ে আসবে। কোনো রকম প্রতিরোধের চেষ্টা করলে তৎক্ষণাৎ গুলি চালাবে। কজন লোক নিয়ে যাব কর্নেল? দেখো, চারদিক তো গুপ্তচর। কাউন্ট কিছু বোঝা বা জানার আগেই তার উপর হামলা করা দরকার। বেশি লোক না নিলেই ভালো। ঠিক আছে, জনাকুরি লোক নিলেই হবে। আর উত্তর দিকে যাওয়ার ভান করে ম্যাপে দেখানো এই রাস্তায় হঠাৎ ঢুকে পড়ব। তাতে কেউ কিছু বোঝার আগেই কালো প্রাসাদে পৌঁছানো যাবে। বেশ, কাল সকালেই দেখা হবে তোমার সঙ্গে বন্দিসহ। ডিসেম্বরের ওই শীতের রাতে ক্যাপ্টেন বাউমগার্টেন 20 জন সৈনিক নিয়ে উত্তর পশ্চিম দিকে বড় রাস্তা ধরে রওনা হলেন। 2 মাইল গিয়েই দলটি ঢুকে পড়ল একটা সরু মেঠো রাস্তায়। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। পপলার গাছ আর দুপাশের ক্ষেতের মধ্যে থেকে ভেসে আসছিল বৃষ্টি আর হাওয়ার শব্দ। ক্যাপ্টেনের পাশেই ঘুরছিল সার্জেন্ট মোসার। সার্জেন্টের কবজির সঙ্গে শোয়ার একটি হাত বাঁধা। ফ্রাঁসোয়ার কানে কানে বলে দেওয়া হয়েছে, এই দলের ওপর কোনো অতর্কিত আক্রমণ হলে প্রথম গুলিটা তার মাথায় ঠুকবে। পেছনে পেছনে হাঁটছিল দলের বাকি সেনারা। নরম ভেজা মাটিতে তাদের জুতোর সপ সপ আওয়াজ শোনা যাচ্ছিল। গন্তব্য উদ্দেশ্য এসবই তাদের জন্য জানা, এবং সাথীদের মৃত্যুর বদলা নেওয়ার সুযোগ পেয়ে তারা সকলেই উদ্দীপ্ত। রাত 11:30 নাগাদ ছোঁয়া সবাইকে নিয়ে এসে থামল দুটো বড় থাম লাগানো একটা প্রকাণ্ড লোহার গেটের সামনে। গেটের সঙ্গে লাগানো পাঁচিল মাঝে মাঝে ভেঙে গেছে। চারপাশে আগাছা আর কাটা ঝোপ। ভাঙা পাঁচিলের মধ্যে দিয়ে কম্পাউন্ডে ঢুকে পুরো দলটা ওক গাছের ছায়ার নিচে লুকিয়ে এগিয়ে গেল প্রাসাদের দিকে। কালো রঙের প্রকাণ্ড প্রাসাদ। বর্ষাকালের ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে জোছনা এসে প্রাসাদের ওপর একটা আলো আধারী পরিবেশ তৈরি করেছে। প্রাসাদের আকৃতি অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো। সামনে খিলান দেওয়া একটা নিচু দরজা, আর দেওয়াল জুড়ে জাহাজের জানলার মতো ছোট ছোট জানলা। ছাদের কিছু কিছু অংশ কোণার দিকে ভেঙে পড়েছে। একতলার একটা জানলায় আলো দেখা যাচ্ছিল।
ক্যাপ্টেন নিচু গলায় আদেশ দিয়ে দলের লোকদের বাড়িটার বিভিন্ন দিকে পাহারা দিতে পাঠালেন। তিনি আর সার্জেন্টে পা টিপে টিপে জানলার কাছে গিয়ে উঁকি মারলেন ভেতরে। ঘরটা ছোট, আসবাব সামান্যই। সাধারণ কাজের লোকের পোশাক পরা একজন বয়স্ক লোক একটা কাঠের চেয়ারে বসে মোমবাতির আলো একটা ছেঁড়া কাগজ পড়ছিল। পা দুটো সামনে একটা বাক্সের ওপর তোলা, পাশেই টুলের উপর একটা মদের বোতল ও গেলাস। জানলার মধ্যে দিয়ে বন্দুক ঢোকাতেই লোকটা ভয়ে চিৎকার করে লাফিয়ে উঠল। একদম চুপ, পুরো বাড়ি আমরা ঘিরে ফেলেছি, পালানোর কোনো রাস্তা নেই, এসে দরজাটা খুলে দাও, না হলে আমরা জোর করে ভেতরে ঢুকবো। গুলি চালাবেন না, এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। একটু পরেই পুরনো তালা খোলার ও দরজার হুড়কো সরানোর আওয়াজের সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল, আর কয়েকজন জার্মান সৈন্যকে নিয়ে ক্যাপ্টেন বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। এই প্রাসাদের মালিক কাউন্ট ইউস্তাস কোথায়? মালিক তো এখন নেই, বাইরে গেছেন। এত রাতে বাইরে? মিথ্যে কথা বলার জায়গা পাওনি? সত্যি বলছি, উনি বাড়িতে নেই। কোথায় গেছেন? জানি না। কি করতে গেছেন? জানি না স্যার, পিস্তলটা আমার দিকে ওভাবে তাক করবেন না, আপনারা আমায় মেরে ফেলতে পারেন, কিন্তু যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই তা কি করে দেব? প্রায় কি উনি এরকম সময় বাইরে যান? হ্যাঁ। কখন ফেরেন? রাত ফুরোবার ঠিক আগে। ক্যাপ্টেন বাউমগার্টেন যুগপৎ হতাশ ও বিরক্ত হলেন। লোকটা বোধহয় ঠিকই বলছে, লর্ড হয়তো সত্যিই বাড়িতে নেই। কিছু লোককে প্রাসাদের সামনে আর কয়েকজনকে পেছনে পাহারা দিতে বলে তিনি আর সার্জেন্ট কাজের লোকটিকে সামনে রেখে বাড়ির ভেতর ঢুকে পড়লেন। বাড়িটা সার্চ করা দরকার। ভয়ে কাঁপছিল লোকটি। তার হাতে ধরা মোমবাতির কাপা কাপা আলোয় বাড়ি সার্চ করা হলো। একতলার বিশাল রান্নাঘর থেকে শুরু করে দোতলার বিশাল খাওয়ার ঘর পর্যন্ত পুরো প্রাসাদ সার্চ করেও কোথাও কোনো জীবনের লক্ষণ পাওয়া গেল না। একদম ওপরে চিলেকোঠায় ছিল মেরি, কাজের লোকটির স্ত্রী। বাড়িতে আর কোনো চাকর বাকর নেই এবং মালিকের কোনো চিহ্ন নেই। বেশ কিছুক্ষণ পরে সার্চের ব্যাপারে সন্তুষ্ট হতে পারলেন ক্যাপ্টেন বাউমগার্টেন। বাড়িটা সার্চ করা সত্যিই কঠিন। সরু সরু সিঁড়ি, যাতে একজনেই যেতে পারে। বাড়ির চতুর্দিকে গোলকধাঁধার মতো অজস্র অলিন্দ। দেয়ালগুলো এত চওড়া যে পাশাপাশি ঘরগুলো কার্যত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। বিশাল সাইজের ফায়ারপ্লেস, জানালাগুলো দেয়ালের মধ্যে প্রায় 6 ফুট ঢোকানো। বহু চেষ্টা করেও কিন্তু ক্যাপ্টেন কোথাও কোনো গুপ্ত লুকোনোর জায়গা খুঁজে পেলেন না। অবশেষে তিনি সার্জেন্টকে বললেন, আমার মাথায় একটা মতলব এসেছে। এই কাজের লোকটার সঙ্গে আমাদের একজন গার্ডকে রেখে দাও। লক্ষ্য রেখো ও যেন কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে। বাইরে যারা পাহারা দিচ্ছে তাদের বলে দাও অতর্কিত আক্রমণ করার জন্য তৈরি থাকতে। মনে হয় ভোরের আগেই পাখি বাসায় ফিরবে। ঠিক আছে, আমাদের বাকি লোকরা কি করবে? ওদের সবাইকে রান্নাঘরে গিয়ে খেয়ে নিতে বলো, আর তুমিও কিছু খেয়ে নাও। ঝড় বৃষ্টির রাত, বাইরে থাকার বদলে বাড়িতে বসে পাহারা দেওয়াই ঠিক হবে। আমি এই খাওয়ার ঘরেই আসছি। কোনো রকম বিপদের আঁচ পেলে আমায় ডাকবে। ক্যাপ্টেন পোর খাওয়া সৈনিক, শত্রু পরিবেষ্টিত অনেক পরিবেশে আগে রাত কাটিয়েছেন। কাজের লোকটিকে খাবার ও পানীয় আনতে বলে ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে তিনি আরামে রাত কাটাবার ব্যবস্থা করে ফেললেন। বাতিদানের 10টা মোমবাতি জ্বালালেন। ফায়ারপ্লেস থেকে কাঠ জ্বালানোর গন্ধ আর নীল ধোঁয়া বেরিয়ে আসছে। জানলার কাছে গিয়ে দেখলেন চাঁদ আবার মেঘের আড়ালে চলে গেছে। ঝেপে বৃষ্টি এসেছে, হাওয়ায় শো শো শব্দ। এরই মধ্যে খাবার ও পানীয় এসে গেল। সারাদিনের ধকলের পর ক্যাপ্টেন ক্লান্ত ও ক্ষুধার্ত। সুতরাং তলোয়ার, হেলমেট ও বেল্ট, সুষ্ঠু রিভলভার খুলে একটা চেয়ারের ওপর রেখে তিনি খাওয়া সেরে নিলেন। তারপর পানীয়ের গেলাসটা সামনে রেখে একটা চুরুট ধরিয়ে চেয়ারটা পেছন দিকে হেলিয়ে আরাম করে বসলেন। মোমবাতির আলোর বৃত্তের বাইরে এই বিশাল খাওয়ার ঘরের অন্যান্য অংশ আলো ছায়ায় কেমন রহস্যময় লাগছিল। দুটো দেয়ালে কালো কাঠের প্যানেল আর দুটো দিকে পর্দা ঝোলানো, তাতে শিকারের ছবি। ফায়ারপ্লেসের ওপর বেশ কটা পারিবারিক শিল্ড রাখা, প্রতিটির ওপর ক্রুশ। আগের প্রজন্মের 4 জন কাউন্টের বিশাল অয়েল পেন্টিং ঝুলছে ফায়ারপ্লেসের উল্টো দিকের দেয়ালে। প্রত্যেকেরই নাক বাজ পাখির ঠোঁটের মতো আর মুখমণ্ডল এক ধরনের উগ্রতা। 4 জনকে প্রায় একই রকম দেখতে। পোশাকের তফাৎ ছাড়া তাদের আলাদাভাবে চেনাটা বেশ কঠিন। এই 4 জনের ছবি দেখতে দেখতে ঘরের আরামদায়ক উষ্ণতায় ঘুমে চোখ বুজে এলো ক্যাপ্টেনের। একটু পরেই তার মাথাটা ঝুলে পড়ল বুকের ওপর। হঠাৎ একটা ছোট্ট আওয়াজ শুনে ক্যাপ্টেন তড়াক করে উঠে পড়লেন। ঘুমের চোখে তার প্রথমে মনে হলো পেন্টিংয়ের একটি চরিত্র যেন ফ্রেম থেকে বেরিয়ে এসে তার সামনে দাঁড়িয়েছে। তারপরেই ক্যাপ্টেন বুঝলেন তার 1 হাত দূরে টেবিলের পাশে বিশাল চেহারার এক রক্তমাংসের মানুষ দাঁড়িয়ে, স্থির জলজলে 2টি চোখ ছাড়া প্রায় মৃতের মতো স্তব্ধ। মানুষটির চুল কালো,
গায়ের রং জলপাইয়ের মতো, থুতনিতে চুচলো কালো দাড়ি, নাকটা বাজ পাখির ঠোঁটের মতো, গালের চামড়া কিছুটা কুচকে গেছে, কিন্তু চওড়া কাঁধ আর কবজির হাড় দেখে বোঝা যায় যে বয়স তার অপরিসীম শারীরিক শক্তিকে গ্রাস করতে পারেনি। হাত দুটো বুকের ওপর জড়ো করার মুখে শীতল হাসি। না না, আপনার অস্ত্রশস্ত্রগুলো খোঁজার জন্য কষ্ট করবেন না। ক্যাপ্টেন খালি চেয়ারের দিকে আর চোখে তাকাতেই মানুষটি বলে উঠলেন, আপনি বোধহয় একটু অবিবেচক। যে বাড়ির ভেতরটা এমন গোলকধাঁধার মতো, আর যেখানে এত গোপন যাতায়াতের জায়গা আছে, সেখানে আপনি এত নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। কেমন মজা দেখুন তো, আপনি যখন খাওয়া দাওয়া করছিলেন তখন আমার 40 জন লোক আপনার উপর নজর রাখছিল। হে কি, এটা আবার কি করছেন? ক্যাপ্টেন দুহাতে ঘুষি পাকিয়ে এগোতে আগন্তুক ডান হাতে রিভলভার ধরে বাঁ হাত দিয়ে ধাক্কা মেরে ক্যাপ্টেনকে আবার চেয়ারে বসিয়ে দিলেন। চুপ করে বসে থাকুন, আপনার লোকজনের ব্যাপারে ভাবতে হবে না, ওদের ব্যবস্থা হয়ে গেছে। এখন আর আপনার অধীনস্থ কোনো দল এখানে নেই, সুতরাং এখন খালি নিজের কথাই ভাবুন। কি নাম আপনার? আমি 24 নম্বর পোসেন রেজিমেন্টের ক্যাপ্টেন বাউমগার্টেন। বেশ ভালোই ফরাসি বলেন দেখছি, অবশ্যই একটু জার্মান সুলভ টান আছে উচ্চারণে। আশা করেন জানেন আমি কে। আপনি এই প্রাসাদের মালিক, কাউন্ট ইউস্টাস। ঠিক ধরেছেন। আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা বা একটু কথাবার্তা না হলে খুব দুর্ভাগ্যের ব্যাপার হতো। এর আগে বহু জার্মান সৈনিকের সঙ্গে যোগাযোগ হয়েছে, কিন্তু এই প্রথম একজন জার্মান অফিসারের মুখোমুখি হলাম। আপনাকে অনেক কিছু বলার আছে। ক্যাপ্টেন চেয়ারে চুপ করে বসে রইলেন। কাউন্টের কথা ও ব্যবহারের মধ্যে এমন একটা কিছু ছিল যে ক্যাপ্টেন তার শির দ্বারা একটা অজানা আশঙ্কার শিরশিরানি টের পেলেন। তার অস্ত্রশস্ত্র আশেপাশে কোথাও দেখতে পেলেন না। তাছাড়া কাউন্টের বিশাল আকৃতি ও শক্তির কাছে তিনি যে শিশু সেটা একটু আগেই ক্যাপ্টেন বুঝতে পেরেছেন। কাউন্ট হঠাৎ মদের বোতলটা আলোর দিকে তুলে বলে উঠলেন, ছি ছি, পিয়েরো আপনাকে এই অতি সাধারণ ওয়াইনটা দিয়েছে? কি লজ্জার কথা বলুন তো। না না, আরও ভালো কিছু আনানো যাক। কাউন্টের জ্যাকেটের গলার কাছে ঝোলানো একটা হুইল, সেটা তিনি বাজালেন। সেই কাজের লোকটি তৎক্ষণাৎ ঘরে এসে হাজির হলো। 15 নম্বর বিন থেকে পুরনো একটা ভালো ওয়াইন নিয়ে এসো তো। কাউন্ট আদেশ দেওয়ার খানিক পরে পিয়ের অতি সন্তর্পণে একটা বোতল নিয়ে এলো। কাউন্ট তার থেকে 2টো গ্লাস ভরলেন। নিন, খান। আমার সংগ্রহের সব থেকে ভালো ওয়াইনের মধ্যে এটি একটি। খান, আনন্দ করে খান। মাংস, গলদা চিংড়ি এসবও আছে। কিছু আনাবো নাকি? আর একবার একটু ভালো করে ডিনার করুন, বললেন কাউন্ট। ক্যাপ্টেন ঘাড় নেড়ে অসম্মতি জানান, তবে ওয়াইনের গ্লাসটা শেষ করলেন। গ্লাসটা আবার ভরে দিয়ে কাউন্ট বললেন, আমার বাড়ির সব কিছুই আপনার জন্য, আপনি চাইলেই হলো। যাই হোক, আপনি ওয়াইনটা খেতে থাকুন, আর আপনাকে আমি একটা গল্প বলি। গল্পটি কোনো জার্মান অফিসারকে বলার জন্য আমি বড় উৎসুক ছিলাম। আমার একমাত্র সন্তানকে নিয়ে এই গল্প। ও যুদ্ধবন্দী হয়ে পালাতে গিয়ে মারা যায়। গল্পটি বিচিত্র এবং আপনাকে আমি হলপ করে বলতে পারি, এই গল্প আপনি জীবনেও ভুলতে পারবেন না। আমার ছেলেটা বড় ভালো ছিল ক্যাপ্টেন। গোলন্দাজ বাহিনীতে অফিসার, ওর মায়ের গর্ব। ওর মৃত্যুর খবর আসার 1 সপ্তাহের মধ্যে ওর মা মারা যান। মৃত্যুর খবরটা এনেছিল ওর এক সহকর্মী, যে বেঁচে পালাতে পেরেছিল। ও যা বলেছিল সেটাই আপনাকে বলতে চাই। 4 আগস্ট আমার ছেলে ইউসেনবুর্গে ধরা পড়ে। যুদ্ধবন্দীদের কয়েকটা দলে ভাগ করে জার্মানরা তাদের বিভিন্ন জায়গায় পাঠায়। আমার ছেলেকে 5 তারিখে যে গ্রামে নিয়ে যাওয়া হয়, সেখানকার জার্মান অফিসার ওদের সঙ্গে ভদ্র ও সদয় ব্যবহার করেন। ওই জার্মান অফিসার আমার ক্ষুধার্ত সন্তানকে খাবার দেন, সঙ্গে 1 বোতল ভালো ওয়াইনও দেন, যেমন আমি আপনাকে দিলাম। উনি আমার ছেলেকে নিজের বাক্স থেকে একটা চুরুটও দেন। নেবেন নাকি একটা চুরুট? ক্যাপ্টেন মাথা ঝাঁকিয়ে না বললেন। কাউন্টের মুখে শীতল হাসি আর জলজলে চোখ দেখে তার ভয় করছিল। ওই জার্মান অফিসার আমার ছেলের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছিলেন, কিন্তু পরের দিন ওদের একটা অন্য গ্রামে নিয়ে যাওয়া হয়। জানেন ক্যাপ্টেন, দুর্ভাগ্যবশত এই নতুন জায়গায় জার্মান অফিসারটি ছিল গুন্ডা প্রকৃতির অত্যন্ত বদ। সে যুদ্ধবন্দীদের সঙ্গে খুব দুর্ব্যবহার করত, আর কারণে অকারণে তাদের অপমান করত। একদিন রাতে তার অপমানের বিরুদ্ধে আমার ছেলে উচিত জবাব দিতেই ওই বদমাইশ জার্মান অফিসারও তার চোখের ওপর ঘুষি মারে, ঠিক এইরকম করে। ঘুষির আওয়াজে সারা ঘরটা যেন ঝনঝন করে উঠল। ক্যাপ্টেন বাউমগার্টনের মাথাটা ঝুলে পড়ল বুকের ওপর, আর তিনি মুখে হাত চাপা দিতেই হাতের ফাঁক দিয়ে রক্তের ধারা বেরিয়ে এলো। কাউন্ট আবার ধীরে সুস্থে তার চেয়ারে গিয়ে বসলেন। ওই ঘুষিতে আমার ছেলের মুখটা বিকৃত হয়ে যায়, আর সেই পাষণ্ড জার্মান তাই নিয়ে আমার ছেলেকে ব্যঙ্গ বিদ্রুপ করত। ক্যাপ্টেন, আপনাকেও এখন দেখতে বেশ হাস্যকর লাগছে। আপনাকে এখন দেখলে আপনার কর্নেল নিশ্চয়ই ভাববেন যে কোথাও দুষ্টুমি করতে গিয়ে আপনি মার খেয়ে এসেছেন। যাই হোক, গল্পটা আবার ফেরা যাক।
আমার ছেলে তখন কপর্দক শূন্য। তাই দেখে একজন দয়ালু জার্মান মেজর ওকে 10টি স্বর্ণমুদ্রা কোনো রকম কিছু বন্ধক ছাড়াই ধার দেন। আমি সেই মেজরকে চিনি না, তাই এই দলটি স্বর্ণমুদ্রা ক্যাপ্টেন আপনার মাধ্যমে আমি ফেরত দিলাম। এগুলি গ্রহণ করুন। সেই দয়ালু জার্মান মেজরের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। এই গুন্ডা প্রকৃতির অফিসারটি ইতিমধ্যে যুদ্ধবন্দীদের নিয়ে একটার পর একটা নতুন জায়গায় যাচ্ছিল। আমাদের বংশের কেউ কখনো কোনো অপরাধে মাথা নুয়ে সহ্য করে না, তাই আমার ছেলের ওপর সেই পাষণ্ডের অত্যাচার চলতেই থাকলো। সে আমার ছেলেকে কখনো হাত দিয়ে মারতো, কখনো লাথি মারতো, আবার কখনো বা তার গোফের চুল টেনে ছিঁড়ত, ঠিক একইভাবে, এইভাবে। ক্যাপ্টেন বাউমগার্টেন যন্ত্রণায় ছটফট করতে লাগলেন, কিন্তু বিশালকায় এই মানুষটির ক্রমান্বয়ে আঘাতের সামনে তিনি অসহায়। শেষে অর্ধচেতন ও প্রায় অন্ধ অবস্থায় তিনি যখন কোনো ক্রমে উঠে দাঁড়ালেন, কাউন্ট আবার ধাক্কা মেরে তাকে সেই চেয়ারেই বসিয়ে দিলেন। নিষ্ফল রাগে অপমানে ক্যাপ্টেন ফুপিয়ে কেঁদে উঠলেন। আমার ছেলেটাও অপমানে এইরকম আপনার মতো কেঁদে ফেলত। ভেবে দেখুন, উদ্ধত ও নির্দয় শত্রুর বিরুদ্ধে কিছু না করতে পারার অসহায়তা কি নিদারুণ। আমার ছেলের মুখের বিকৃত রক্তাক্ত অবস্থা দেখে একজন জার্মান সেপাই ওর মুখে ব্যান্ডেজ করে দেয়। আপনারও দেখছি চোখের থেকে রক্তপাত হয়েছে। আমার এই সিল্কের রুমালটা দিয়ে আপনার ক্ষতস্থানটা কি বেঁধে দেব? কাউন্ট ঝুঁকতেই ক্যাপ্টেন এক ঝটকায় তার হাতটা সরিয়ে দিলেন। তোমার মতো পাষণ্ডের অত্যাচার সহ্য করতে পারি, কিন্তু অসহ্য তোমার এই ভণ্ডামি। ঘটনাগুলো আমি খালি ক্রমানুসারে বলে যাচ্ছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম প্রথম যে জার্মান অফিসারের সঙ্গে আমার দেখা হবে তাকে সব কিছু বলবো। কত অবধি যেন বলছি? হ্যাঁ, সেই দয়ালু জার্মান সিপাইয়ের কথা পর্যন্ত। খুবই খারাপ লেগেছে যে আপনি আমার হাতের থেকে প্রাথমিক চিকিৎসাটুকুও করাতে চাইছেন না। যাই হোক, আমার ছেলেকে এরপর 15 দিন বন্দি করে রাখা হয়। সব থেকে খারাপ লাগতো যখন ও কুঠুরির জানলার কাছে সন্ধ্যের সময় চুপচাপ বসে থাকতো, আর জার্মান সিপাইরা ওকে নিয়ে ব্যঙ্গ করত, যেন ও একটা রাস্তার কুকুর। আপনিও আপাতত যেভাবে বসে আছেন তা নিয়ে ব্যঙ্গ করা যায়, তাই না? হ্যাঁ, দিন 15 বন্দি থাকার পর আমার ছেলে ওর বন্ধু পালালো। কত বিপদের সামনে জোড়া পড়েছিল, কত কষ্ট করতে হয়েছিল ওদের, সেসব এখন বলে লাভ নেই। ওরা কৃষকের ছদ্মবেশে রাতের পর রাত হেঁটে জার্মানদের অধিকৃত জায়গার শেষ প্রান্তে পৌঁছে দিয়েছিল। মুক্তি যখন মাত্র আর 1 মাইল দূরে, তখন জার্মানদের এক টহলদার সেনা দলের হাতে ওরা ধরা পড়ে গেল। তীরে এসে তরিডোবা একেই বলে, তাই না? মনে করুন এই 3 জন আমার টহলদারি সেনা। যে জার্মান ক্যাপ্টেনের কাছে আমার ছেলে ও তার বন্ধুকে নিয়ে যাওয়া হলো, তিনি বিনা বিচারে ওদের ফাঁসির হুকুম দিলেন। ওদের অপরাধ? ওরা ফরাসি সৈনিক হওয়া সত্ত্বেও বেসামরিক পোশাকে জার্মানি অধিকৃত জায়গায় ধরা পড়েছে। যা, ওই মাঝখানের কড়িকাঠার ব্যবহার করো, ওটা বেশ শক্তপোক্ত আছে। তারপর ক্যাপ্টেনকে তার চেয়ার থেকে উঠিয়ে টানতে টানতে ঘরের মাঝখানে নিয়ে যাওয়া হলো। তার মাথার ঠিক ওপরেই ফাঁস দেওয়া একটা মোটা দড়ি ঝোলানো। ফাঁসটা ক্যাপ্টেনের মাথার ওপর দিয়ে গলিয়ে দেওয়া হলো। তিনি গলায় দড়ির কর্কশ ভাব অনুভব করতে পেরেছিলেন। সেই 3 জন লোক দড়ির এক প্রান্ত ধরে কাউন্টার আদেশের অপেক্ষায় রইল। ক্যাপ্টেন বাউমগার্টেনের মুখ বিবর্ণ, কিন্তু তবুও তিনি শক্ত থাকার চেষ্টা করছিলেন। হাত দুটো বুকের ওপর আড়াআড়ি রেখে নির্ভীকভাবে কাউন্টের দিকে তিনি তাকিয়ে রইলেন। আপনি এখন মৃত্যুর মুখোমুখি। আপনার ঠোঁট দেখে বুঝতে পারছি যে আপনি প্রার্থনা করছেন। আমার ছেলেও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রার্থনা করেছিল। সেই সময় হঠাৎ এক পদস্থ জার্মান অফিসার এসে পড়লেন। তিনি শুনতে পান যে আমার ছেলে ওর মায়ের জন্য প্রার্থনা করছে। অফিসার নিজেও সন্তানের পিতা। তিনি আর সবাইকে বাইরে যেতে বলে 2 বন্দির কাছে গেলেন। আমার ছেলে ওকে সব কিছু খুলে বলল। এও জানালো যে তার বৃদ্ধ পিতামাতার একমাত্র সন্তান ও তার মা অসুস্থ। স্নেহপ্রবণ মহান সেই জার্মান অফিসার তখনই ওর গলা থেকে ফাঁসির দড়িটা খুলে দিলেন, যেমন আপনার দড়িটাও আমি খুলে দিলাম। তারপর উনি আমার ছেলের 2 গালে পরম স্নেহভরে চুম্বন করলেন। আমিও ক্যাপ্টেন তোমাকে সেইভাবে চুম্বন করব। শেষে উনি আমার ছেলেকে চলে যেতে বললেন, যেমন আমিও তোমাকে এখন চলে যেতে বলছি। আমার ছেলে ফেরার পথ অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু ক্যাপ্টেন সেই মহান জার্মান অফিসারের সমস্ত আশীর্বাদ যেন তোমায় রক্ষা করে। তারপরে ক্যাপ্টেন বাউমগার্টেন আহত রক্তাক্ত অবস্থায় ক্ষতচিহ্ন আঁকা মুখ দিয়ে টলতে টলতে কালো প্রাসাদের বাইরে বেরিয়ে এলেন, ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে ভরা সেই দুরন্ত শীতের ভোরে। এখন পড়ে শোনাচ্ছি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা নিরুদ্দেশ ট্রেন।
ফ্রান্সের মাসাই শহরের জেল থেকে ফাঁসির আসামি হারবার্ট দ্য লেরনকের সম্প্রতি একটি স্বীকারোক্তি পাওয়া গেছে। 8 বছর আগের এক চাঞ্চল্যকর ও আগাগোড়া রহস্যময় অপরাধের একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা এই স্বীকারোক্তি থেকে দাঁড় করানো যায়। পুলিশ ও প্রশাসন এই অপরাধের সমাধান করতে না পারায় ব্যাপারটা প্রায় ধামাচাপাই ছিল এতদিন। আগে বলি ঘটনাটা কি। মোটামুটি 3টি সূত্রের ভিত্তিতে ঘটনাটার একটা বিবরণ তৈরি করা যায়। লিভারপুল শহরের ওই সময়ের খবরের কাগজ, রেল কোম্পানির নথিপত্র এবং ইঞ্জিন ড্রাইভার জন স্টেলারের মৃত্যু তদন্ত সম্পর্কিত পুলিশ আদালতের কাগজপত্র। তারিখ 3রা জুন 1890। স্থান লিভারপুলের ওয়েস্ট কোস্ট সেন্ট্রাল স্টেশন। সোশিয়ে লুই কারাতাল নামের এক ব্যক্তি স্টেশন মাস্টার জেমস ব্ল্যান্ডের সঙ্গে দেখা করতে চাইলেন। কারাতাল লোকটি মাঝবয়সী ও ছোটখাটো চেহারার। তার গায়ের রং একটু চাপা, একটু ঝুঁকে চলেন। তার একটি সঙ্গী ছিল, তার আকৃতি বিশাল, কিন্তু সেই সঙ্গীটির বংশবধ হবভাবে বোঝা যাচ্ছিল সে কারাতালের আজ্ঞাধীন। সঙ্গীর চেহারা দেখে মনে হচ্ছিল সে স্পেন বা দক্ষিণ আমেরিকার লোক। তার কবজির সঙ্গে স্ট্র্যাম্প দিয়ে বাঁধা একটা চামড়ার ব্রিফকেস অনেকের নজরে পড়েছিল। কারাল স্টেশন মাস্টারের অফিসে ঢুকলেন আর তার সঙ্গী বাইরে অপেক্ষা করতে লাগলো। কারাল স্টেশন মাস্টার মিস্টার ব্ল্যান্ডকে জানালেন যে তিনি আজ দুপুরেই আমেরিকা থেকে এসেছেন লিভারপুলে। আজই আবার বিশেষ দরকারে তাকে প্যারিসে যেতে হবে। প্যারিস যেতে গেলে আগে লিভারপুল থেকে লন্ডনে পৌঁছতে হবে, কিন্তু লন্ডন এক্সপ্রেস ইতিমধ্যেই লিভারপুল থেকে রওনা হয়ে গেছে, তাই তার একটি স্পেশাল ট্রেন দরকার, খরচা যতই হোক না কেন। মিস্টার ব্ল্যান্ড 5 মিনিটের মধ্যেই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে দিলেন, তবে ট্রেনটি ছাড়বে 45 মিনিট পরে। লাইন ক্লিয়ার করার জন্য এই সময়টুকু লাগবে। একটা বেশ শক্তিশালী ইঞ্জিন, 2টো বগি আর গার্ডের কামরা। এই হলো ট্রেন। প্রথম বগিটি খালিই থাকবে, ঝাঁকুনি কম করার জন্য এই বগিটি দেওয়া হয়েছে। দ্বিতীয় বগিতে আছে 4টে কামরা। এর মধ্যে ইঞ্জিনের দিকে প্রথম কামরাটিতে থাকবেন যাত্রী 2 জন, বাকি 3টি কামরা খালি থাকবে। ইঞ্জিন ড্রাইভার জন স্টেলার, গার্ড জেমস ম্যাকফারসন, রেল কোম্পানির পুরনো কর্মচারী। ইঞ্জিনে কয়লা দেওয়ার লোকটি অবশ্য নতুন চাকুরে, নাম উইলিয়াম স্মিথ। কথাবার্তা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রেল কোম্পানির টাকা করে মিটিয়ে দিলেন সোশিয়ে কারাতাল। যদিও ট্রেন ছাড়তে তখনও 8 ঘন্টার বেশি দেরি আছে। কারাতাল ও তার সঙ্গী ট্রেনে বসার জন্য অধৈর্য হয়ে পড়লেন। অগত্যা তাদের ট্রেনে বসিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে স্টেশন মাস্টারের অফিস একটা ঘটনা ঘটল। তখনকার দিনে বড় শহরে স্পেশাল ট্রেনের চাহিদা থাকা স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু মসিয়ে কারাতাল মিস্টার ব্ল্যান্ডের অফিস থেকে বেরোনোর প্রায় সঙ্গে সঙ্গেই মিস্টার হোরেস মুর নামের এক ভদ্রলোক স্টেশন মাস্টারকে জানালেন যে লন্ডনে অসুস্থ স্ত্রীর কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য তারও একটি স্পেশাল ট্রেন চাই। কিন্তু মিস্টার ব্ল্যান্ডের কাছে অতিরিক্ত ট্রেন না থাকায় তিনি মিস্টার মুরকে বললেন মসিয়ে কারাতালের ট্রেনে যেতে, তাতে দুজনেরই খরচা কম হবে, খালি কামরা তো আছেই। এই প্রস্তাব সময়োপযোগী ও কম খরচ সাপেক্ষ হওয়া সত্ত্বেও মসিয়ে কারাতাল কিন্তু প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে অন্য কারোর সঙ্গে ট্রেন ভাগাভাগি করার ব্যাপারে তিনি বিন্দুমাত্র উৎসাহী নন। কারাতালের এই ব্যবহারে ব্যথিত হয়ে মিস্টার মুর অগত্যা সন্ধে 6টার প্যাসেঞ্জার ট্রেনে যাওয়াই ঠিক করলেন। ঠিক 4:30টার সময় কারাতাল ও তার সঙ্গীকে নিয়ে স্পেশাল ট্রেন লিভারপুল স্টেশন ছাড়ল। আগে লাইন ক্লিয়ার করাই আছে, সুতরাং ট্রেন সোজা গিয়ে সন্ধে 6টা নাগাদ প্রথমে থামবে ম্যানচেস্টার স্টেশনে। কিন্তু 6:30টার সময় ম্যানচেস্টার স্টেশন থেকে লিভারপুলে টেলিগ্রাফ এলো ওই স্পেশাল ট্রেন এখনও ওখানে পৌঁছায়নি। অথচ খোঁজ নিয়ে জানা গেল যে ট্রেনটি 4:52 ঠিক সময়ে সেন্ট হেলেন স্টেশনে পেরিয়ে গেছিল। সন্ধে 7টায় আবার ম্যানচেস্টার থেকে টেলিগ্রাফ এলো পরের ট্রেন ম্যানচেস্টার পৌঁছে গেছে এবং সেই স্পেশাল ট্রেনটির দেখা পাওয়া যায়নি। এই বিচিত্র অভাবনীয় ঘটনায় রেল কর্তৃপক্ষ অবাক হয়ে গেলেন। ট্রেনটি কোনো দুর্ঘটনায় পড়েনি তো? কিন্তু সেই ক্ষেত্রে পরের ট্রেনটি তা দেখতে পেত। ছোটোখাটো কোনো সারাইয়ের জন্য ড্রাইভার কি ট্রেনটিকে কোনো সাইড লাইনে নিয়ে গেল? পরিস্থিতি বোঝার জন্য তখন সেন্ট হেলেনেস এবং ম্যানচেস্টার স্টেশনের মধ্যে সব স্টেশনে টেলিগ্রাফ পাঠানো হলো। উত্তরগুলো হলো এইরকম: স্টেশনের নাম, স্পেশাল ট্রেন কখন গেছে, কলিন্স গ্রিন 5টা, আর্লসটাউন 5টা 5, নিউটন 5টা 10, কেনিয়ন জাংশন 5টা 20, বার্টন মস ট্রেন এখনও আসেনি। আমার 30 বছরের চাকরিতে এরকম কাণ্ড দেখিনি, বললেন হতভম্ব মিস্টার ব্ল্যান্ড। কেনিয়ন জংশন ও বার্টন মস স্টেশনের মাঝখানে নিশ্চয়ই কিছু গণ্ডগোল হয়েছে, বললেন ট্রাফিক ম্যানেজার মিস্টার হুড। আমার যতদূর মনে পড়ে ওই অঞ্চলে কোনো সাইডিং নেই। তাহলে কি ট্রেনটি লাইনচ্যুত হয়েছে? তাহলে সেটা পরের ট্রেনের নজরে অবশ্যই পড়ত।
যাই হোক, ম্যানচেস্টার ও কেনিয়ন জংশনে আরও খবরের জন্য টেলিগ্রাফ পাঠিয়ে দিন, আর ওদের বলে দিন কেনিয়ন জংশন ও বার্টন মসের মধ্যে লাইনটা ভালোভাবে পরীক্ষা করে দেখতে। ম্যানচেস্টার থেকে উত্তর এলো, ট্রেনের এখনও কোনো খবর নেই, কোনো দুর্ঘটনাও নেই, লাইন পরিষ্কার ও স্বাভাবিক। কেনিয়ন জংশনের উত্তর, ট্রেনের কোনো চিহ্ন নেই, পুরো লাইন পরীক্ষা করা হয়েছে, কোনো দুর্ঘটনা হয়নি, লাইন পরিষ্কার, ট্রেন এখানে ঠিক সময়ে পৌঁছেছিল, তারপরে কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। মিস্টার ব্ল্যান্ড বললেন, আমরা কি উন্মাদ হয়ে গেলাম? ফটফটে দিনের আলো একটা ট্রেন হাওয়ায় মিশে গেল, ইঞ্জিন, দুটো বগি, গার্ডের কামরা, 5টা মানুষ সব অদৃশ্য হয়ে গেল। 1 ঘন্টার মধ্যে কোনো খবর না পেলে আমি নিজে ইন্সপেক্টর কলিন্সকে নিয়ে তদন্ত করতে যাব। এর খানিকক্ষণ পরে আরেকটা টেলিগ্রাফ এলো কেনিয়ন জংশন থেকে। রেললাইনের পাশে নিচে ঝোপের মধ্যে ইঞ্জিন ড্রাইভার জন স্টেলারের মৃতদেহ পাওয়া গেছে। জায়গাটি স্টেশন থেকে 2.25 মাইল দূরে। যতদূর মনে হয় ইঞ্জিন থেকে পড়ে নিচে গড়িয়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে, কিন্তু আশেপাশে কোথাও ট্রেনটির কোনো চিহ্ন নেই। সেই সময় ফ্রান্সের কিছু রাজনৈতিক ঘটনা নিয়ে ইংল্যান্ডের খবরের কাগজগুলিতে এত লেখালেখি হচ্ছিল যে ট্রেন হারিয়ে যাওয়ার ঘটনাটি সেরকম কোনো গুরুত্ব পেল না। কিছু কাগজের অভিমত পুরো ঘটনাটি একটা নতুন ধরনের ধাপ্পা। অবশ্য শেষে জন স্টেলারের মৃত্যু সংবাদে লোকে ঘটনাটি সত্যতা সম্বন্ধে খানিকটা নিশ্চিন্ত হলো। যাই হোক, ঘটনার দিন সন্ধেবেলায় মিস্টার ব্ল্যান্ড ইন্সপেক্টর কলিন্সকে নিয়ে কেনিয়ন জংশনে তদন্তে গেলেন। পরের দিন যখন তাদের তদন্ত শেষ হলো তখনও ট্রেনে তো কোনো হদিশ পাওয়াই গেল না, ঘটনার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যাও মিলল না। তবে ইন্সপেক্টর কলিন্সের রিপোর্ট থেকে কিছু সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়। পুলিশ রেকর্ড থেকে সংগ্রহ করা সেই রিপোর্টের সারমর্ম এইরকম: এই দুটি স্টেশনের মাঝখানে অনেকগুলো লোহার কারখানা ও কেলিয়ারি আছে, কিছু চালু, কিছু বন্ধ হয়ে গেছে। এই কারখানা ও কেলিয়ারিগুলোর মালপত্র টলিতে করে নিয়ে যাওয়ার জন্য কমপক্ষে 12টা ন্যারোগেজ লাইন আছে, যেগুলো মেন লাইনের সঙ্গে যুক্ত। যেহেতু স্পেশাল ট্রেনটি ব্রডগেজের, এই ছোট লাইনগুলোকে তদন্তের আওতা থেকে বাদ দেওয়া যায়, কিন্তু এগুলো ছাড়াও 7টা বড় লাইন আছে যেগুলো মেইন লাইনের সঙ্গে গিয়ে মিশেছে। এর মধ্যে 4টে লাইনের সঙ্গে সংশ্লিষ্ট কেলিয়ারিগুলো আপাতত পরিত্যক্ত। বাকি 3টে লাইনের মধ্যে প্রথমটা মাত্র সিকিমাইল লম্বা এবং এর আশেপাশে স্পেশাল ট্রেনটির দেখা পাওয়া যায়নি। দ্বিতীয় লাইনটি সিঙ্গল লাইন এবং ঘটনার দিন 16টা মাল ভর্তি বগি পুরো লাইনটাকে আটকে রেখেছিল। তৃতীয় লাইনটি ডাবল লাইন এবং এই লাইনে সারা দিন ধরে প্রচুর খনিজ পদার্থ নিয়ে যাওয়া হয়, কিন্তু 3রা জুন কয়েকশো লোক, খনিজ শ্রমিক ও রেলওয়ে কর্মী এই 2.25 মাইল লম্বা রেলপথের আশেপাশে কাজ করছিল এবং স্পেশাল ট্রেনটি এই লাইনে এলে সেটি অবশ্যই তাদের নজরে পড়ত। তাছাড়া ইঞ্জিন ড্রাইভারের লাশ এই লাইনের কাছাকাছি পাওয়া যায়নি, সুতরাং এই অঞ্চলটা পেরোনোর পরই ট্রেনটি নিখোঁজ হয়। আর ইঞ্জিন ড্রাইভার জন স্টেলারের সম্বন্ধে এইটুকু বলতে পারি যে ট্রেন থেকে পড়ে গিয়েই তার মৃত্যু হয়। যদিও কেন বা কিভাবে সে পড়ে গেল কিংবা তারপর ইঞ্জিনটার কি হলো এ সম্বন্ধে কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। এরপর পুলিশের অপদার্থতা নিয়ে কাগজে লেখালেখি হতে ইন্সপেক্টর কলিন্স এই তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ এরপর মাসখানেক চেষ্টা করেও এই রহস্যের কোনো সমাধান করতে পারলেন না। পুরস্কার ঘোষণা, অপরাধীকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি ইত্যাদি পদক্ষেপও ব্যর্থ হল। ইংল্যান্ডের এক জনবহুল অঞ্চলে প্রকাশ্য দিবালোকে যাত্রী সমেত একটা ট্রেন ভোজবাজির মতো অদৃশ্য হয়ে যাওয়ার এই ঘটনাকে কেউ বললেন অধিদৈবিক, কেউ বা বললেন অধিভৌতিক। কারাতাল বা তার সঙ্গী হয়তো রক্তমাংসের মানুষই নন। খবরের কাগজে চিঠিপত্র কলামে কয়েকজন পাঠক সমাধানের কিছু সূত্র পাঠিয়েছিলেন। এর মধ্যে একজন ছিলেন তর্কশাস্ত্রের পণ্ডিত। তিনি লিখলেন, একটি একটি করে সমস্ত ভাবনা খতিয়ে দেখে এবং একে একে সেগুলি বাদ দিয়ে শেষে যে সম্ভাবনাটি পড়ে থাকবে তা যতই অসম্ভব লাগুক না কেন সেটিই সত্যি। কলিয়ারির ওই 3টে রেল লাইনে তদন্ত চালানো হোক। নিশ্চয়ই ওখানে খনি শ্রমিকদের কোনো গুপ্ত সংগঠন আছে, তারাই যাত্রী সমেত ট্রেনটিকে হাপিস করে দিয়েছে। ওই খনিজ শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা দরকার। আরেকজন লিখলেন, ট্রেনটি নিশ্চয়ই লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশের খালে পড়ে গেছে। এই যুক্তি অবশ্য সরাসরি নাকচ হয়ে গেল, কেননা ট্রেনটি সম্পূর্ণভাবে ডুবে যাওয়ার মতো গভীর কোনো খাল আশেপাশে নেই। অন্য একজনের মতে কারাতালের সঙ্গীর ব্রিফকেসে এমন শক্তিশালী অভিনব বিস্ফোরক পদার্থ ছিল যে পুরো ট্রেনটি বিস্ফোরণে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই যুক্তিও ধোপে টিকল না, কেননা সেই বিস্ফোরণ সত্ত্বেও রেল লাইনে তাহলে কী করে অক্ষত রইল। যাই হোক, সবাই যখন এই রহস্য সমাধানের আশা ছেড়ে দিয়েছে তখন একটা নতুন ঘটনা ঘটল। ব্যাপারটা আর কিছুই নয়, একটা চিঠি, যেটা সেই নিরুদ্দেশ ট্রেনের গার্ড ম্যাকফারসন 5 জুলাইতে তার স্ত্রীকে লিখেছিলেন। চিঠিটা নিউ ইয়র্ক থেকে পোস্ট করা এবং তার স্ত্রী সেটা পান 14 জুলাই। চিঠির সঙ্গে ছিল $100। চিঠিটা এরকম:
তোমাকে আর তোমার বোন লিজিকে ছেড়ে এসে আমার কষ্ট হচ্ছে। যা টাকা পাঠালাম তাতে জাহাজের টিকিট কিনে তোমরা আমেরিকায় চলে এসো। এখানে এসে জনস্টন হাউসে ওঠো, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তোমাদের আসার প্রতীক্ষায় রইলাম। ম্যাকফারসনের নির্দেশ মতো তার স্ত্রী ও শ্যালিকা নিউ ইয়র্কে গিয়ে জনস্টন হাউসে 3 সপ্তাহ ছিলেন, কিন্তু ম্যাকফারসন তাদের সঙ্গে যোগাযোগ না করায় অগত্যা তারা ইংল্যান্ডে ফিরে এলেন। মনে হয় খবরের কাগজ পড়ে ম্যাকফারসন ধারণা করেছিলেন যে তাকে ধরার জন্য পুলিশ তার স্ত্রী ও শ্যালিকাকে টোপ হিসেবে ব্যবহার করেছে। গত 8 বছর ধরে রহস্য এই পর্যায়ে থেমেছিল। একটা ট্রেনের হারিয়ে যাওয়ার মতো অবিশ্বাস্য অভূতপূর্ব ঘটনার কোনো ব্যাখ্যা পাওয়া গেল না। অবশ্য এইটুকু জানা গেছিল যে মসিয়ে কারাতালের মধ্যে আমেরিকার লোক এবং আর্থিকভাবে সম্পন্ন রাজনৈতিক ব্যাপারে প্রভাবশালী। তার বিশালদেহী সঙ্গীর নাম এডুয়ার্ডো গোমেজ এবং সে গুন্ডা প্রকৃতির ও বদমেজাজের মানুষ। খিন্তনু কারাতালের সাক্ষী হিসেবে সেই এসেছিল। কারাতাল প্যারিসে কেন যেতে চাইছিলেন তারও কোনো কারণ প্যারিসে খোঁজখবর করে পাওয়া গেল না। 1898 সালে ফাঁসির আসামি হারবার্ট দ্য লেরনকের স্বীকারোক্তি প্রকাশ পাওয়া পর্যন্ত সমস্ত ঘটনা বলা হলো। এবার ঘটনার বাকিটুকু হারবার্টের স্বীকারোক্তির ভাষাতেই শোনা যাক। বড়াই করে বলার মতো অনেক কিছু জীবনে করেছি, তবে সেসব আমি সাধারণত প্রকাশ করি না। কারাতাল সম্পর্কিত ঘটনা বলতে বাধ্য হচ্ছি, যাতে আমার শাস্তি লাঘব হয়। আপাতত ঘটনার সঙ্গে প্যারিসের রুই কাতলারা যারা জড়িয়েছিলেন তাদের নাম বলবো না, তবে শাস্তি লাঘব না হলে সেসবও ফাঁস করে দেব। এখন বলি কীরকম সুনির্দিষ্ট ছক অনুযায়ী বুদ্ধি খাটিয়ে আমি পুরো কাজটা করেছিলাম। 1890 সালে প্যারিসের আদালতে একটা বিখ্যাত মামলা চলছিল। রাজনীতি এবং আর্থিক দুর্নীতি সংক্রান্ত এই মামলায় ফ্রান্সের অনেক বিখ্যাত লোকই জড়িত ছিলেন। মসিয়ে কারাতাল প্যারিসে আসছিলেন এদের বিরুদ্ধে প্রমাণ নিয়ে। তিনি প্যারিসে এলে এই মামলার রীতি হতো এবং তথাকথিত সেই বিখ্যাত ব্যক্তিদের আসল রূপ জনসম্মুখে প্রকাশ পেত। সুতরাং ঠিক করা হলো যে কারাতালের প্যারিস আসা যেভাবেই হোক আটকাতে হবে। কয়েকজন লোক নিয়ে তৈরি একটা ছোট সংগঠনকে ভার দেওয়া হলো পুরো ব্যাপারটা সামলানোর। প্রভূত অর্থ ও ক্ষমতার অধিকারী এই সংগঠনের দরকার ছিল এমন একজন লোকের যে একাধারে বুদ্ধিমান, সাহসী, দৃঢ়চেতা ও সমস্ত রকম পরিবেশের মোকাবিলা করতে সক্ষম। অর্থাৎ লাখে এক। তারা আমাকেই এই কাজের জন্য নির্বাচন করেছিল। নিজের ঢাক পেটাচ্ছি না, তবে এটুকু বলতে পারি তাদের লোক নির্বাচনে কোনো খুঁত ছিল না। প্রথমেই বিশ্বাসী একটা লোককে মধ্য আমেরিকায় শাসিয়ে কারাতালের কাছে পাঠিয়ে দিলাম, যাতে তিনি আমার লোকের সঙ্গে যাত্রা করেন। কিন্তু দুর্ভাগ্য, আমার লোকটা পৌঁছানোর আগেই কারাতাল রওনা হয়ে গেছেন। কিন্তু আমার কাছে বিকল্পের অভাব ছিল না। একটা উপায় ব্যর্থ হলে অন্য উপায়ের ব্যবস্থা ছিল। ভেবে দেখুন পুরো কাজটা কি কঠিন। কারাতালকে খুন করা এমন কিছু একটা কাজ নয়। তাকে সরাতে হবে, তার সঙ্গে নথিপত্র ইত্যাদি নষ্ট করতে হবে এবং তার কোনো সঙ্গী থাকলে তাকেও ছেড়ে দেওয়া যাবে না। আমার কাছে খবর ছিল যে লিভারপুল থেকে লন্ডন পৌঁছানোর পরে কারাতালের সঙ্গে অনেক রক্ষী থাকবে। সুতরাং আমার যা করণীয় তা উনি লন্ডনে পৌঁছানোর আগেই করতে হবে। 6 রকম প্ল্যান বানিয়েছিলেন। একটা ব্যর্থ হলে অন্যটা কাজে লাগাতে হবে। টাকায় সব কিছু হয়। প্রথমে ইংল্যান্ডের রেলওয়ের ওপর এক বিশেষজ্ঞকে জোগাড় করে ফেললাম। এর মাধ্যমে রেলওয়ের কিছু অভিজ্ঞ কর্মচারীকেও আমার দলে টেনে নিলাম। পুরো প্ল্যানটা ওই বিশেষজ্ঞের তৈরি। আমি খালি খুঁটিনাটিগুলোর দিকে লক্ষ্য রেখেছিলাম। জেমস ম্যাকফারসনকে হাতে রাখলাম, কেননা কারাতাল যদি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেন জেমসের তাতে গার্ড হওয়ার সম্ভাবনা ছিল 16 আনা। ফায়ারম্যান স্মিথকে দলে নেওয়া হলো। খালি ইঞ্জিন ড্রাইভারের স্লেটারকে বাগানো গেল না। লোকটা একটু গোয়ার টাইপের। আমাদের মোটামুটি ধারণা ছিল যে কারাতাল স্পেশাল ট্রেনে লিভারপুল থেকে লন্ডন যাবেন এবং সেখান থেকে প্যারিসে। হাতে সময় কম থাকায় স্পেশাল ট্রেন নেওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। তার জাহাজ লিভারপুল পৌঁছানোর আগেই আমার প্ল্যান তৈরি হয়ে গেছিল। শুনলে মজা পাবেন, জাহাজটাকে যে পাইলট বোটে বন্দরে নিয়ে এসেছিল তাতেও আমার লোক ছিল। কারাতালকে দেখে আমরা বুঝেছিলাম যে তিনি বিপদের আশঙ্কা করছেন এবং খুবই সতর্ক। তার রক্ষী গোমেজ লোকটা বিপজ্জনক ধরনের। দরকার হলেও পিস্তল চালাতে পিছপা হবে না। নথিপত্রের বাক্সটাও তার হাতে। হয়তো সে কারাতালের প্যারিসে আসার কারণ সম্বন্ধেও অবহিত। সুতরাং গোমেজকে ছেড়ে শুধু কারাতালকে সরানো হবে নিতান্তই পণ্ডশ্রম। তাই দুজনের পরিণতি একই হতে হবে এবং স্পেশাল ট্রেনে সেই পরিণতি ঘটানো বিশেষ সুবিধাজনক। ট্রেনের 3 জন কর্মচারীর মধ্যে 2 জন আমাদের হাতের মুঠোয়, কেননা তাদের আরামদায়ক ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমার একজন সঙ্গীকে লিভারপুলে রেখে আমি নিজে কেনিয়নের এক সরাইখানায় ওর ইঙ্গিতের অপেক্ষায় রইলাম। যেই কারাল স্পেশাল ট্রেনের ব্যবস্থা করলেন, আমার সঙ্গী তখনই হোরেস মুর নাম নিয়ে ওই ট্রেনে তাদের সঙ্গে যাওয়ার চেষ্টা করলো। এই প্ল্যান লেগে গেলে আমার সঙ্গী ওদের দুজনকেই ট্রেনে হত্যা করে সঙ্গের কাগজপত্রগুলো নষ্ট করে দিতে পারত। কিন্তু কারাতালের অনমনীয় মনোভাবের জন্য এই প্ল্যান কাজে লাগলো না।
আমার সঙ্গী তখন স্টেশন থেকে বেরিয়ে গিয়ে তারপর আরেকটা গেট দিয়ে আবার স্টেশনে এসে ওই স্পেশাল ট্রেনেই গড ম্যাকফারসনের কামরায় ঢুকে পড়ল। এবার বলি, আমি এদিকে কি করছিলাম? সব প্ল্যানই ছকা, শুধু ফিনিশিং টাচ দেওয়ার জন্য আমার কাজ। রেলের যে সাইডিংটা আমরা ব্যবহার করব বলে ঠিক করেছিলাম সেটা মেন লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। খানিকটা লাইন পেতে সেটা জোড়া লাগানো হলো। ফিশ প্ল্যান্ট, বোল্ট, জোড়া লাগানোর পয়েন্ট ইত্যাদি নিয়ে আমাদের কেনা রেলের কিছু দক্ষ কর্মী কাজটা সহজেই নিখুঁতভাবে করে দিল। সুতরাং স্পেশালটা যখন হঠাৎ সামান্য ঝাঁকুনি খেয়ে মেন লাইন থেকে সাইডিংয়ে চলে গেল, তখন কারাতাল ও গোমেজ কিছু বুঝতে পারলেন না। প্ল্যান মাফিক ফায়ারম্যান স্মিথের কাজ ছিল ক্লোরোফর্ম দিয়ে ইঞ্জিন ড্রাইভার স্লেটারকে অচেতন করে দেয়া, যাতে যাত্রী দুজনের সঙ্গে সেও অনন্ত লোকে যাত্রা করে। কিন্তু এই ছোট্ট কাজটা করতে গিয়ে স্মিথ এমন তালগোল পাকিয়ে ফেলল যে স্লেটারের সঙ্গে তার ধস্তাধস্তি হলো এবং ফলত স্লেটার ট্রেন থেকে ছিটকে পড়ে গিয়ে ঘাড় ভেঙে মারা গেল। আমার নিখুঁত প্ল্যানে একটিমাত্র ত্রুটি হয়েছিল এবং আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি যে আমার সুবিখ্যাত অপরাধ জীবনে এটি একটি কলঙ্ক হিসেবে চিহ্নিত থাকবে। পরে অবশ্য আরও একটা গণ্ডগোল হয়েছিল। ট্রেনের গার্ড হতভাগা ম্যাকফারসন আমেরিকায় পৌঁছে ওর স্ত্রীকে যে একটা চিঠি লিখেছিল সেটাও আমার পুরো প্ল্যানের মধ্যে আরেকটা খুঁত। অবশ্য তার জন্য আমি দায়ী ছিলাম না। হ্যাঁ, আবার ট্রেনের কথায় ফিরে আসি। এই ছোট্ট 2 কিলোমিটার লম্বা সাইড লাইনটা একটা অধুনা পরিত্যক্ত কয়লা খনিতে গিয়ে শেষ হয়েছিল। আপনারা জানতে চাইবেন এই সাইড লাইন দিয়ে যাওয়ার সময় ট্রেনটা কারোর নজরে পড়ছিল কিনা। আসলে এই রাস্তাটুকু ছিল অনেকটা সুড়ঙ্গের মতো, দুদিকেই উঁচু জমি। ওই জমির ওপর গিয়ে না দাঁড়ালে ট্রেনটা কারোর চোখে পড়ার কথা নয়। একজনেরই সেটা চোখে পড়েছিল, সেটা এই অধমের চোখে। উঁচু জায়গায় দাঁড়িয়ে কী দেখছিলাম সেটা বলি। আমার আর আরেকজন সঙ্গী 4 জন সশস্ত্র লোক নিয়ে লাইনের জোর দেওয়া জায়গায় অপেক্ষা করছিল। মোর্চে ধরা লাইনে কোনো কারণে ট্রেনটা যদি আটকে যায়, যাত্রীদের উপযুক্ত ব্যবস্থা করার জন্য তাদের নির্দেশ দেওয়া ছিল। কিন্তু ট্রেনটা সুচারুভাবে সাইড লাইনে যেতেই আমার এই সঙ্গীর কাজ শেষ হলো। এখন আমি 2 জন সশস্ত্র লোক নিয়ে নাটকের বাকি অংশটুকুর প্রতীক্ষা করতে লাগলাম। ট্রেনটা সাইড লাইন দিয়ে বেশ কিছুটা যাওয়ার পরেই ফায়ারম্যান স্মিথ গাড়ির গতি কমিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে আবার গতি বাড়িয়ে দিয়ে স্মিথ, গার্ড, ম্যাকফারসন আর আমার ইংরেজ সঙ্গী 3 জনেই লাফ দিয়ে ট্রেনের বাইরে নেমে এলো। গাড়ির গতি কমতেই যাত্রী 2 জন একটু অবাক হয়েছিল, কিন্তু গতি আবার বাড়তে তারা 2 জন জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। ওদের হতভম্ব অবস্থা দেখে আমার বেশ মজা লাগছিল। ভাবুন ব্যাপারটা, ট্রেনের বিলাসবহুল কোচে বসে আপনি হঠাৎ দেখলেন ট্রেনটা লাল হলুদ রঙের মোর্চে পড়া একটা অব্যবহৃত লাইনের উপর দিয়ে চলেছে। ওরা দুজনেই ততক্ষণে হয়তো বুঝতে পেরে গেছে যে পরের বড় স্টেশন ম্যানচেস্টারের বদলে ওরা পরলোকের দিকে এগিয়ে চলেছে। চালকবিহীন ট্রেন তখন দুলতে দুলতে ঝাঁকুনি খেতে খেতে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। মোর্চে ধরা লাইনের সংস্পর্শে এসে চাকা থেকে বিকট আওয়াজ হচ্ছে। আমি ওদের দুজনের মুখ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। কারাতালের ঠোঁট নড়ছে, হয়তো ঈশ্বরের নাম নিচ্ছে, আর গোমেজকে দেখে মনে হচ্ছিল যেন একটা ষাঁড়কে কসাইখানায় নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ গোমেজ আমাদের দেখতে পেয়ে পাগলের মতো হাত নাড়তে লাগলো। তারপরেই কবজির স্ট্রাপটা ছিঁড়ে হাতের ব্রিফকেসটা আমাদের দিকে ছুঁড়ে দিল। ভাবখানা এই নথিপত্রগুলো সব নাও, কিন্তু আমাদের প্রাণে মেরো না। কিন্তু কোনো কাজে আমি 2 নম্বরই করি না। তাছাড়া ট্রেন তখন ওদের কেন, আমাদেরও নিয়ন্ত্রণের বাইরে। একটু পরেই ট্রেনটা যখন খনির অন্ধকার গহ্বরের কাছে এসে পড়ল, তখন গোমেজের চেঁচামেচি বন্ধ হলো। খনির নিচে যাওয়ায় ও কয়লার উপরে তোলার যে শটান সুড়ঙ্গ আছে সেই অবধি আমরা লাইন পেতে রেখেছিলাম। ওদের দুজনের মুখ দেখতে পাচ্ছিলাম। খনির অতল গহ্বরের আন্দাজ পেয়ে দুজনেই তখন বাকরুদ্ধ ও স্থাণু। এত দ্রুত গতিতে চলা একটি ট্রেন কিভাবে গর্তে তলিয়ে যায় সেটা দেখার জন্য আমি একটু কৌতূহলীই ছিলাম। প্রথমে ট্রেনটি খনির সুড়ঙ্গের উল্টো দিকের দেয়ালে গিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা মারল। ইঞ্জিন, বগি দুটো, গার্ডের কামরা সব তালগোল পাখি এক হয়ে গেল। তারপর সেই পুরো জিনিসটা এক মুহূর্তের জন্য গর্তের মুখের উপর ঝুলে রইল। পরক্ষণে লোহা, জ্বলন্ত কয়লা, পিতলের ফিটিংস, চাকা, কামরার কাঠের বেঞ্চি, গদি সবগুলো একসঙ্গে জট পাকিয়ে খনির অতল গহ্বরে চলে গেল। বিভিন্ন পদার্থের এই সমষ্টি খনি গহ্বরের দেওয়ালে ধাক্কা খেতে খেতে নিচে যাওয়ার সময় তার যে আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তারপরে দামামার নির্ঘোষের মতো একটা আওয়াজ শোনা গেল। বুঝলাম সব কিছু নিচে পৌঁছে গেছে। বয়লারটা মনে হয় ফেটে গেছে, কারণ বিস্ফোরণের একটা শব্দ কানে এলো। একটু পরে অন্ধকার গহ্বর থেকে বাষ্প, কালো ধোঁয়া বেরিয়ে আমাদের ঢেকে ফেলল। ধীরে ধীরে সেই গলগল করে বেরোনো ধোঁয়া সরু সুতার মতো হয়ে গেল। বাইরে তখন গ্রীষ্মের ঝলমলে বিকেল। খানিকক্ষণ পরে খনিটা আগের মতোই নিস্তব্ধ হয়ে গেল।
এরপর আমাদের একটাই কাজ বাকি রইল, কৃতকর্মের কোনো চিহ্ন না রাখা। রেলকর্মীদের সেই ছোট্ট দলটি লাইন সংযোগের জায়গায় পাতা লাইন ও অন্যান্য যন্ত্রাংশ চটপট ছড়িয়ে ফেলল। সব কিছু আবার আগের মতো হয়ে গেল। খনির ভেতরে ঢোকানো লাইনের অংশটুকু ও ট্রেনের ধ্বংসাবশেষের কিছু টুকরো যেগুলো খনির মুখের কাছে ছিল, সেসব আমরা খনির গর্তে নিক্ষেপ করলাম। তারপর কোনো রকম তাড়াহুড়া না করে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লাম। আমি প্যারিসে, আমার এক সঙ্গী ম্যানচেস্টারে, ম্যাকফারসন জাহাজে করে আমেরিকায়। সে সময়ের খবরের কাগজ দেখলে আপনারা বুঝবেন কত কুশলতায় আমরা এই কাজ করেছিলাম ও বিশ্বশ্রেষ্ঠ ডিটেকটিভদের বোকা বানিয়েছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গোমেজ ব্রিফকেসটা আমাদের দিকে ছুড়ে দিয়েছিল। আমি বলা বাহুল্য সেটা আমার নিয়োগকর্তাদের ফেরত দিয়েছিলাম। হ্যাঁ, তবে স্মৃতিচিহ্ন হিসেবে দু একটা কাগজ আমি নিজের কাছে রেখে দিয়েছি। ওই সব কাগজ প্রকাশ করে দেওয়ার আমার কোনো ইচ্ছেই নেই। তবে সেই বিশেষ ব্যক্তিরা যদি আমার মুক্তির ব্যবস্থা না করেন, তাহলে কাগজগুলোর ব্যাপারে আমায় নতুন করে ভাবতে হবে। বিশ্বাস করুন, একা একা মৃত্যুদণ্ড পেতে আমার একদম ভালো লাগে না। মসিয়ে অমুক, জেনারেল তমুক, আমার কথা আপনারা শুনছেন তো? না শুনলে কিন্তু অমুক তমুকের জায়গায় আসল নামগুলো বলে দেব। আমার স্বীকারোক্তিতে একটা কথা বাদ গেছে, সেটা এই ম্যাকফারসনের কথা। বোকার মতো ওই স্ত্রীকে চিঠি লিখে ফেলেছিল। এরকম লোককে বিশ্বাস করা কঠিন। ভবিষ্যতে যে কোনো সময় ওই স্ত্রীকে পুরো ঘটনাটা বলে দিতে পারত। তাই ও যাতে ওর স্ত্রীকে কোনো দিনও আর দেখতে না পায় সেই ব্যবস্থাও করে দিয়েছিলাম। মাঝে মাঝে মনে হয় ওর স্ত্রীকে চিঠি লিখে জানাই যে তিনি চাইলে আবার বিয়ে করতে পারেন। পড়ে শোনাচ্ছি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা কেভিয়ারের জার। উত্তর চীনে বক্সার বিদ্রোহ তখন শুকনো তৃণভূমিতে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে ছিটিয়ে ইউরোপীয়রা ছোট ছোট দলে তাদের বাসস্থানের কাছাকাছি কোনো শক্ত ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন। উদ্দেশ্য, সীমিত সামর্থ্য দিয়ে বিদ্রোহীদের মোকাবিলা করে কোনো রকমে নিজেদের বাঁচিয়ে রাখা, যতক্ষণ না উদ্ধারকারী দল এসে পৌঁছায়। বক্সার বিদ্রোহীদের অমানুষিক নিষ্ঠুরতার কাহিনী এতই প্রচলিত যে তাদের হাতে জীবন্ত ধরা পড়লে ভয়ঙ্কর পরিণতি অনিবার্য। একথা সবাই জানে। কয়েকজন ইউরোপীয়ের একটি ছোট দল উত্তর চীনে ইচাও বলে একটি জায়গায় একটা ঘাঁটিতে 4 দিন হলো আশ্রয় দিয়েছেন। খাদ্য, অস্ত্রশস্ত্র সবই প্রায় ফুরিয়ে এসেছে। 50 মাইল দূরে সমুদ্রতট, সেখানে ইউরোপীয় সেনাদের একটা ছোট ঘাঁটি আছে। সেই সৈন্যদলে সে উদ্ধার করবে এই আশায় অবরুদ্ধ ইউরোপীয় কজন অধীর আগ্রহে অপেক্ষারত। অবরুদ্ধদের দলে আছেন কয়েকজন ইউরোপিয়ান, একজন আমেরিকান ও কয়েকজন রেলকর্মী যারা দেশি খ্রিস্টান। এই ছোট দলের নেতা একজন জার্মান কর্নেল ড্রেসলার। বিদ্রোহীরা ধীরে ধীরে এগিয়ে আসছে। ঘাটির ভাঙা দেয়ালের গায়ের ছোটোখাটো ফোকরের মধ্যে দিয়ে মাঝে মাঝে গুলি চালাচ্ছে এই দলটি। এতক্ষণ একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে, এদের কাছে যে অস্ত্রশস্ত্র ও রসদ আছে তাতে হামলাকারীদের আর একদিনের বেশি ঠেকে রাখা যাবে না। সুতরাং একদিনের মধ্যেই উদ্ধারকারীরা এসে পৌঁছাবে। এই আশায় বেঁচে থাকা ছাড়া এদের আর কোনো উপায় ছিল না। মঙ্গলবার রাত পর্যন্ত সকলেই মোটামুটি নিশ্চিত যে উদ্ধারের একটা ব্যবস্থা হবেই। কিন্তু বুধবার সকাল থেকে তাদের আশায় ও বিশ্বাসে একটু চির ধরল। পাহাড় থেকে নিচে সমুদ্র অবধি ঢালু জমিতে কোনো ইউরোপীয় সেনার চিহ্ন নেই। অন্যদিকে বিদ্রোহীরা বিরামহীন চিৎকার করতে করতে ক্রমাগত এগিয়ে আসছে। তাদের মুখভঙ্গি ভয়ঙ্কর ও নিষ্ঠুর। ফরেন সার্ভিসের এক কর্মচারী এইন্সলি তার শিকারের বন্দুক থেকে মাঝে মাঝে বিদ্রোহীদের দিকে গুলি ছুটছে। যে কোনো সময়ে বিদ্রোহীদের কেউ একজন নিঃশব্দে তরোয়াল হাতে ভাঙা দেয়াল টপকে ঘাঁটিতে ঢুকে পড়তে পারে। বুধবার সন্ধেবেলায় এই পরিস্থিতিতে দলের সকলেই একটু হতাশ হয়ে পড়লেন। অবরুদ্ধ এই কটি মানুষের মতো কর্নেল ড্রেসলারের মুখে অবশ্য উদ্বেগের ছাপ নেই, কিন্তু তার মনে পাষাণের বোঝ। রেলওয়ে অফিসার র্যালস্টন আত্মীয়স্বজনকে বিদায় চিঠি লিখছেন। কীটপতঙ্গের বিষয়ে গবেষণারত বিজ্ঞানী বৃদ্ধ প্রফেসর মার্সার নীরব ও চিন্তামগ্ন। যুবক এইন্সলি ও তার সহজাত চপলতা হারিয়ে ফেলেছে। মহিলারাই কেবল শান্ত ও স্থির। তাদের মধ্যে আছেন স্কটিশ মিশনের নার্স মিস সিনক্লেয়ার, মিসেস প্যাটারসন ও তার মেয়ে জেসি। ফরাসি মিশনের ফাদার পিয়েরো শান্ত। আর আছেন স্কটিশ মিশনের মিস্টার প্যাটারসন, খ্রিস্ট ধর্মের নীতিগত ব্যাপারে ফাদার গিয়ের সঙ্গে যার সম্পর্ক আদায় কাজ কলায়। দুজনেই করিডোরে পায়াচারি করছেন। বুধবার রাতটা শেষ পর্যন্ত বিনা সমস্যায় কেটে গেল। বৃহস্পতিবারের সকালটা ছিল উজ্জ্বল ও মনোরম। দূরে একটা বন্দুকের আওয়াজ শোনা গেল। তারপরেই দূর থেকে কে যেন জোরে চেঁচিয়ে বলল, সবাই আনন্দে থাকো, সাহায্য আসতে আর দেরি নেই। মনে হলো ঘণ্টাখানেকের মধ্যেই সমুদ্র তটের সেই উদ্ধারকারী সেনা দল এসে পৌঁছবে।
এদিকে কার্তুজ প্রায় শেষ, আধপেটা খাবারের বরাদ্দ আরও কম হওয়ার আশঙ্কা। কিন্তু এখন আর উদ্বেগের কোনো কারণ নেই। মেঘের ফাঁকে জীবনের এক ঝলক বিদ্যুৎ দেখা যাচ্ছে। সকলেই উৎফুল্ল আর প্রলোভ হয়ে উঠেছেন। সবাই জড়ো হলেন খাবার টেবিলে। এইনসলি চেঁচিয়ে উঠল, প্রফেসর, আপনার ক্যাভিয়ারের জারটা কোথায়? ওটা খুলুন, সবাই মিলে সেলিব্রেট করা যাক। কর্নেল ড্রেসলারও বললেন, ঠিকই তো, এই আনন্দের সময় ক্যাভিয়ারই উপযুক্ত খাবার। মহিলারাও সকলে ক্যাভিয়ার খেতে চাইলেন। ব্যাপারটা আর কিছুই নয়। বিদ্রোহ শুরু হওয়ার কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়া থেকে প্রফেসর মার্সারের জন্য কিছু জিনিস এসেছিল। তার মধ্যে ছিল 1 জার ক্যাভিয়ার আর 3 বোতল দামি ওয়াইন। সবাই ঠিক করেছিলেন যে বিপদ কেটে গেলে ওগুলির সদ্ব্যবহার করা হবে। বাইরের গুলির আওয়াজ এখন সঙ্গীতের মতো মধুর লাগছিল, কেননা গুলি চালাচ্ছিল উদ্ধারকারীরা। সুতরাং বাসি রুটির সঙ্গে সেই মহার্ঘ ক্যাভিয়ার খাওয়ার এই তো উপযুক্ত সময়। কিন্তু প্রফেসর মাথা নাড়লেন, মুখে রহস্যময় হাসি। বললেন, ওটা পরে খাওয়া যাবে, উদ্ধারকারী দলের এখানে পৌঁছতে আরও অনেক সময় লাগবে। তখন রেলওয়ে কর্মচারী ছোটখাটো চেহারা র্যালস্টন বললেন, ওরা এখন মাত্র 10 মাইল দূরে আছে, ডিনারের আগেই এখানে এসে পড়বে। এইসব আলোচনার মধ্যে এইনসলি বলে উঠল, বিদ্রোহীদের তো আগ্নেয়াস্ত্র বলতে কিছুই নেই, আমাদের সৈন্যরা ওদের উড়িয়ে দিয়ে এক্ষুনি চলে আসবে। সুতরাং প্রফেসর, ক্যাভিয়ারটা বের করুন না। কিন্তু প্রফেসর তার সিদ্ধান্তে অনড়। না, অন্তত ডিনার পর্যন্ত অপেক্ষা করা যাক। মিস্টার প্যাটারসনও বললেন, উদ্ধারকারীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাতে তাদের ভালোভাবে আপ্যায়ন করা উচিত। ডিনারের সময় তাদের সঙ্গে সবাই মিলে ক্যাভিয়ারটা খাওয়া যাবে। এই সিদ্ধান্ত সবাইয়েরই মনস্পত হলো। কেউ আর তারপর ক্যাভিয়ারের কথা তুললেন না। প্যাটারসন বললেন, আচ্ছা প্রফেসর, আপনি তো আগেও এরকমভাবে একবার আটকে পড়েছিলেন, বলুন না সে অভিজ্ঞতার কথা। সেটা 1889 সালের কথা। তখন আমি দক্ষিণ চীনের সুংটংয়ে ছিলাম। ফাদার পিয়েরও জিজ্ঞেস করলেন, কিভাবে আপনারা মুক্ত হয়েছিলেন? আমরা মুক্তি পাইনি। তার মানে বিদ্রোহীরা জায়গাটা দখল করে নেয়? হ্যাঁ। আর আপনি বেঁচে রইলেন? কীটপতঙ্গ নিয়ে গবেষণা করা ছাড়াও পেশায় আমি ডাক্তার। অনেকেই আহত হয়েছিল, তাদের চিকিৎসা করার জন্যে ওরা আমায় প্রাণে মারেনি। আর সকলের কি হলো? আচ্ছা থাক থাক, কিছু বলতে হবে না। আমাদের এই মর্মান্তিক অভিজ্ঞতার ব্যাপারে জানতে চাওয়া ঠিক হয়নি। এসব কথা না জানাই ভালো। ওই শুনুন, খুব কাছেই মনে হয় বন্দুক চালানো হচ্ছে। সবাই চেয়ার ছেড়ে উঠে বাইরে চলে গেলেন ব্যাপারটা কি হচ্ছে দেখতে। ভৃত্যেরা এসে খাওয়ার টেবিলে পরিষ্কার করে দিল, কিন্তু বৃদ্ধ প্রফেসর টেবিলের কাছেই বসে রইলেন, সাদা চুলে ঢাকা, মাথাটা দুহাতে ধরে। অতীতে সেই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি তাকে বোধহয় গ্রাস করেছে। বাইরে বন্দুকের আওয়াজ থেমে গেলেও তিনি তা বুঝতে পারলেন না। সেই সময় মুখে নিশ্চিন্ত হাসি নিয়ে ঘরে ঢুকলেন কর্নেল ড্রেসলার। দুহাত ঘষতে ঘষতে বললেন, জার্মানির কাইজার নিশ্চয়ই খুশি হবেন। অবশ্যই আমি একটা বীর চক্র পাব। বার্লিনার কাগজে লেখা হবে কর্নেল ড্রেসলারের নেতৃত্বে অল্প কয়েকজনের একটা ছোট্ট দল কীভাবে এই ভয়ঙ্কর বিদ্রোহীদের মোকাবিলা করেছে। প্রফেসর নিরাসক্তভাবে বললেন, আমার দীর্ঘ জীবনে আমি ভাগ্যের এত অদ্ভুত খেলা দেখেছি যে প্রকৃত পরিস্থিতি না জেনে আমি খুশিও হই না, দুঃখিতও হই না। কিন্তু আপনি বলুন ব্যাপারটা কি? উদ্ধারকারীরা এসে পড়ল বলে গুলির আওয়াজ আর শোনা যাচ্ছে না, তার মানে বিদ্রোহীদের প্রতিরোধ শেষ। এইনসলিকে বলে রেখেছি উদ্ধারকারীদের দেখতে পেলেই ও 3 বার গুলি ছুড়বে, তখন আমরা বেরিয়ে আসব। একটু পরে কর্নেল বললেন, আচ্ছা প্রফেসর, এখন তো এখানে মহিলারা বা অন্য কেউ নেই, সুংটাংয়ের ঘটনাটা বলুন না আমাকে। সে অভিজ্ঞতা বিভীষিকায় ভরা। না, আমি অন্য কারণে জানতে চাইছি। এই যে এখানে আমরা শত্রুদের কোনো রকমে আটকে নিজেদের বাঁচিয়ে রেখেছি, সুংটংয়ে কি এরকম কিছু করা যেত না? সব কিছুই করা হয়েছিল, খালি ভুল হয়েছিল একটা ব্যাপারে, বিদ্রোহীদের হাতে মহিলাদের পড়ে যাওয়া। আগে বুঝতে পারলে ওদের হাতে ধরা পড়ার আগে আমি নিজেই মহিলাদের হত্যা করতাম। জানেন, ওই ঘটনার পরে আমি আজ পর্যন্ত কোনো রাতে শান্তিতে ঘুমাতে পারিনি। আমাকে ওরা একটা পোলে বেঁধে রেখে আমার চোখের আশেপাশে এমনভাবে কাটা বিধিয়ে দিয়েছিল যা আমি যেন চোখ বন্ধ না করতে পারি। মহিলাদের ওপর সেই অমানসিক অত্যাচার নিরুপায়ভাবে দেখতে দেখতে আমি ভাবছিলাম যে মাত্র কয়েকটা ট্যাবলেটের সাহায্যে সম্পূর্ণ বেদনাহীন মৃত্যু উপহার দিয়ে ওই মহিলাদের সেই অত্যাচার থেকে বাঁচাতে পারিনি কেন। এই পাপের জন্য ভগবানের কাছে জবাবদিহি করতে আমি প্রস্তুত। এইরকম ঘটনা আবার হলে যদি মহিলাদের হত্যা না করে বিদ্রোহীদের হাতে ছেড়ে দিই, তাহলে নরকেও আমার স্থান হবে না। আপনি ঠিকই বলেছেন।
এখানেও যদি আমরা শত্রুদের কবলে পড়তাম তাহলে আপনার ওই সিদ্ধান্ত অনুযায়ী ওই ব্যবস্থা করতে হতো। কিন্তু এইমসলির বন্দুকের আওয়াজ এখনও শুনতে পাচ্ছি না কেন? দেখে আসি কি ব্যাপার। এরপর অনেকক্ষণ কেটে গেল। প্রফেসর চুপচাপ বসে আছেন। না কোনো বন্দুকের আওয়াজ, না উদ্ধারকারীদের আগমন বার্তা। বাধ্য হয়ে তিনি নিজেই উঠে বাইরে দেখতে যাবেন, এমন সময় ঘরে ঢুকলেন কর্নেল ড্রেসলার। মুখ ছাইয়ের মতো সাদা, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। কয়েক ঢোক ব্র্যান্ডি খেয়ে বললেন, সর্বনাশ হয়েছে। বিদ্রোহীরা উদ্ধারকারীদের আটকে দিয়েছে। উদ্ধারকারীদের গোলাবারুদও প্রায় শেষ। আগামী 3 দিনের মধ্যে ওদের এখানে আসার কোনো সম্ভাবনা নেই। ব্রিটিশ কমোডর ওয়াইন্ডহ্যাম একজন স্থানীয় সেপাইকে দিয়ে এই খবর পাঠিয়েছেন। গুরুতর আহত ওই সেপাই আমায় সব কিছু বলল। আপাতত আমি আর আপনি ছাড়া এই ব্যাপারটা কেউ জানে না। সেই সেপাইটা কোথায়? অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সেই মাত্র মারা গেল। লাশটা গেটের কাছেই পড়ে আছে। কেউ ওকে দেখেছে কি? এইন্সলি হয়তো দেখে থাকবে। সেক্ষেত্রে পুরো ব্যাপারটাই আমাদের দলের সবাই জেনে যাবে। আমাদের হাতে 2-1 ঘন্টার বেশি সময় নেই। বিদ্রোহীরা তার মধ্যে এসে এই ঘাঁটি দখল করে নেবে আর আমরা বন্দী হব। আমাদের কি কোনো আশাই নেই? বিন্দুমাত্র না। হঠাৎ তখন ঘরের মধ্যে দলের পুরুষেরা সকলে ঢুকে পড়লেন। সবার এক প্রশ্ন, কর্নেল, আপনার কাছে কি কিছু খবর আছে? কর্নেল জবাব দেওয়ার আগেই প্রফেসর বললেন, সব কিছু ঠিক আছে। উদ্ধারকারীরা আপাতত একটু আটকে পড়েছে। কাল ভোরেই পৌঁছে যাবে। বিপদের কোনো আশঙ্কা নেই। খুশিতে ঝলমল করে উঠল সকলের মুখ। কর্নেল তবুও প্রত্যেককে সাবধান থাকতে ও নিজের নিজের পাহারার জায়গায় ফিরে যেতে বললেন। পুরো দুপুরটা কাটল নিস্তব্ধতায়। কর্নেল বুঝতে পারলেন যে বিদ্রোহীরা চুপচাপ তৈরি হয়ে এখন অন্তিম আক্রমণের অপেক্ষায়। কিন্তু দলের আর সকলে ভাবল যে বিদ্রোহীরা এতক্ষণে সম্পূর্ণভাবে পরাভূত হয়েছে। সন্ধ্যা আহারের জন্য দলের সবাই টেবিলে এলেন। সবাই খুশিতে ডগমগ। প্রথমে দামি ওয়াইনের 3টে বোতল খোলা হলো। তারপর সেই বিখ্যাত মহার্ঘ ক্যাভিয়ারের জারটা বেশ বড়। সবাই বড় 1 চামচ করে ক্যাভিয়ার নেয়ার পরও অনেকটা ক্যাভিয়ার রইল। র্যালস্টন আর এইন্সলি আরও 1 চামচ করে নিলেন। প্রফেসর ও কর্নেল পরস্পরের দিকে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে 1 চামচ করে ক্যাভিয়ার নিলেন। মহিলারাও আনন্দ করে খেতে লাগলেন। নিল না খালি মিস প্যাটারসন। ক্যাভিয়ারের নোনতা ঝাঁঝালো স্বাদ তার ভালো লাগে না। প্রফেসরের অনেক অনুরোধেও মিস প্যাটারসন যখন ক্যাভিয়ার খেল না, তখন হঠাৎ খানিকটা উত্তেজিত হয়ে প্রফেসর বললেন, আজ রাতে ক্যাভিয়ার না খাওয়াটা স্রেফ বোকামি। পরিস্থিতি সামলালেন না মিসেস প্যাটারসন। উনি মেয়ের পেটের ক্যাভিয়ারটুকু ছুরি দিয়ে চেঁচে নিজের পেটে তুলে নিলেন। বললেন, প্রফেসর, এবার আপনি খুশি তো? প্রফেসর কিন্তু মোটেই খুশি হলেন না। হঠাৎ কোনো বাধার সম্মুখীন হলে মানুষের মনে যে বিরক্তি মেশানো হতাশার অনুভূতি হয়, তার মুখের ভাব অনেকটা সেই রকম। সবাই জমিয়ে গল্প করতে লাগলেন। এখান থেকে মুক্তির পরে কে কি করবেন সেই নিয়ে আলোচনা চলতে লাগলো। ফাদার পিয়ের চীনের অন্য শহরে যাবেন আর একটা মিশন পড়তে। মিস্টার প্যাটারসন মাস 3 জন্য ফিরবেন স্কটল্যান্ডে, মেয়ের জন্য পাত্র খুঁজতে। নার্স মিস সিনক্লেয়ার বললেন, এই ধকলের পর সকলে একটু বিশ্রাম দরকার। দেখুন না আমার শরীরটা কীরকম করছে। কানের মধ্যে যেন অসংখ্য ঝিঝি পোকা ডাকছে। ইন্সলি বলল, আরে আমারও তো তাই হচ্ছে। যেন বড় একটা নীল মাছি কানের মধ্যে ঢুকে দাবাদাবি করছে। যাই হোক, এখান থেকে আমি পিকিংয়ে চলে যাব ভাবছি। র্যালস্টন, তোমার কি প্ল্যান? আমি তো মৃত্যু নিশ্চিত জেনে বন্ধুবান্ধব ও আত্মীয়দের চিঠি লিখে ফেলেছিলাম। শুধু চিঠিগুলো ডাকে দেওয়া হয়নি। ওগুলোকে স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে রাখবো। মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসার স্মৃতি। আর ভাবছি কোনো রৌদ্রোজ্জ্বল জায়গায় গিয়ে কিছুদিন ছুটি কাটাবো। কি হলো কর্নেল, আপনাকে কেমন যেন শ্রিয়মান লাগছে? না না, আমি ঠিক আছি। আসুন আমরা সকলে কর্নেলের স্বাস্থ্য কামনা করি। ওর জন্যই তো আমরা যে এই পরীক্ষায় সফল হয়েছি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আজকে যদি আমরা নিজেদের বাঁচাতে ব্যর্থ হতাম তাহলে আপনারা আমাকে দোষ দিতে পারতেন না। মিস্টার প্যাটারসন বললেন, কর্নেল, আমাদের সকলের পক্ষ থেকেও কি? র্যালস্টনের কি হলো? হাত দুটো বুকের ওপর আড়াআড়ি রেখে মাথা ঝাঁকিয়ে গভীর ঘুমে মগ্ন র্যালস্টন। প্রফেসর তাড়াতাড়ি বলে উঠলেন, চিন্তার কিছু নেই। আমাদের সবার যে অবস্থা তাতে ক্লান্তির জন্য ওরকম নেতিয়ে পড়া অস্বাভাবিক কিছু নয়, বিশেষত আজ রাতে। আমারও ভীষণ ঘুম পাচ্ছে, মাথা তুলে রাখতে পারছি না। বলতে বলতে চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন তিনি। মিস্টার প্যাটারসন বললেন, এইরকম ওর কখনো হয়নি। আশ্চর্য, খাওয়ার টেবিলেই ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘরের ভেতরটা কেমন যেন বন্ধ লাগছে।
আর খুব গরম লাগছে। আমিও আজ তাড়াতাড়ি শুয়ে পড়ব। এনসি কিন্তু ফুর্তিতে বকবক করেই যাচ্ছিল। হাতে ওয়াইনের গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে সবাইকে বলল, আসুন সবাই মিলে আরেকটি ওয়াইন খেয়ে গানটা করি। 1 সপ্তাহ ধরে আমরা বিভিন্ন দেশের লোক হয়েও বন্ধুর মতো থেকেছি, পরস্পরকে জানার সুযোগ পেয়েছি। কর্নেল জার্মানির প্রতিনিধি, ফাদার পিয়ের ফ্রান্সের আমেরিকার লোক, প্রফেসর, আমি আর র্যালস্টন ব্রিটেনের। আর এই মহিলারা এই বিপদের দিনে এরা ছিলেন করুণা ও সহনশীলতার প্রতিমূর্তি। আসুন অন্তত মহিলাদের স্বাস্থ্য কামনা করে ওয়াইনে চুমুক দিই। আর এই কি, কর্নেলকে দেখুন, উনি ঘুমিয়ে পড়েছেন। কথা বলতে বলতে এনসলির হাত থেকে গ্লাসটা পড়ে গেল, আর ও বিড়বিড় করে কি বলতে বলতে ধপাস করে চেয়ারে বসে পড়ল। নার্স মিস সিনক্লেয়ারও মুছা হতো ফুলের মতো চেয়ারের হাতলের দিকে ঝুঁকে বসে, কোনো সাড়া নেই। মিস্টার প্যাটারসন হঠাৎ উঠে পড়ে চারদিকে তাকিয়ে মেয়েকে বললেন, জেসি, ব্যাপারটা কেমন অস্বাভাবিক না? সকলেই কেন একে একে ঘুমিয়ে পড়ছে? এই দেখো, ফাদার পিয়েরও নিদ্রামগ্ন। জেসি, তোমার মায়ের গায়ে তো ঠান্ডা কেন? ও কি ঘুমোচ্ছে নাকি মারা গেছে? আরে কে কোথায় আছো? জানালাগুলো খুলে দাও প্লিজ। আতঙ্কে বিহ্বল মিস প্যাটারসন চারদিকে ছড়ানো নিস্পন্দন দেহগুলোর দিকে তাকিয়ে বলল, প্রফেসর মার্সার, কি হয়েছে বলুন তো? এরা কি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে? না না, মনে তো হচ্ছে সকলেই মারা গেছে। বৃদ্ধ প্রফেসরের চোখেও তখন মৃত্যুর অন্ধকার ঘনিয়ে এসেছে। তা সত্ত্বেও প্রবল ইচ্ছাশক্তির জোরে কোনোরকমে দাঁড়িয়ে উঠে জড়িয়ে জড়িয়ে বললেন, জেসি, তোমাকে এসব কিছুই দেখতে হতো না। শরীর বা মনে কোনো বেদনা বা যন্ত্রণা হতো না। সায়ানাইড ক্যাভিয়ারে মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি কিছুতেই খেলে না। মানে কি, আপনি ওদের বিষ খাইয়েছেন? না না, আমি ওদের বাঁচিয়েছি। তুমি তো বিদ্রোহীদের জানো না তারা কি ভয়ানক। আর 1 ঘন্টার মধ্যে আমরা ওদের হাতে ধরা পড়তাম। এসো এখন খেয়ে নাও একটু ক্যাভিয়ার। শোনো, ওই শুনতে পেলে গুলির আওয়াজ? ওরা এসে পড়েছে, তাড়াতাড়ি করো, এখন ওদের হাত থেকে রক্ষা পেতে পারো। কিন্তু প্রফেসরের পুরো কথা শোনার আগে জেসি অজ্ঞান হয়ে পড়ে গেল। বৃদ্ধ প্রফেসর কান পেতে বাইরের আওয়াজ শুনতে লাগলেন। কিন্তু হে ভগবান, এ কিসের আওয়াজ শুনছেন? আমি কি পাগল হয়ে গেলাম, নাকি এ কোনো বিষক্রিয়ার ফল? এ তো ইউরোপিয়ানদের জয়ধ্বনি শোনা যাচ্ছে। ইংরেজিতে কেউ নির্দেশ দিচ্ছে। না, সন্দেহের আর কোনো অবকাশ নেই। কোনো অবিশ্বাস্য উপায়ে অসাধিতভাবে উদ্ধারকারীরা এসে পড়েছে। হতাশায় 2 হাত ওপরে তুলে প্রফেসর মার্সার আর্তনাদ করে উঠলেন, হায় ঈশ্বর, এ আমি কি করলাম? কমোডর ওয়াইল্ডহ্যামই প্রথম ঢুকলেন সেই মৃত্যুপুরীতে। খাওয়ার টেবিলের চারদিকে নিস্পন্দন সাদা চামড়ার কিছু মানুষ। কেবলমাত্র একটি মেয়ে সামান্য গোঙানের মতো আওয়াজ করছে, আর একটু যেন নড়াচড়া করছে। ঘরের মধ্যে এমন একজনও নেই যে সব থেকে গুরুত্বপূর্ণ শেষ কাজটি করতে পারে। তখনই বাকরুদ্ধ কমোডর দেখলেন যে পাকা চুলে ঢাকা মাথা টেবিল থেকে তুলে 1 মুহূর্তের জন্য টলতে টলতে উঠে দাঁড়ালেন প্রফেসর। তার গলা থেকে কোনোরকম একটা ঘরে আওয়াজ বেরোলো, সাবধান, ভগবানের দোহাই, ওই ক্যাভিয়ার ছোবেন না। তারপরই ঢলে পড়লেন প্রফেসর, আর সম্পূর্ণ হলো মরণ বৃত্ত।